কমেন্ট করে কি ক্লাস কখন শুরু হবে? ক্লাস কখন শুরু হবে? ক্লাস শুরু হবে? কাইব বিন আজাদ, মাইশা, তারপরে কি সাবিক, মিনাজ, আদ্রিতা, এই মেয়েটা ক্লাস করে, মাইমুনা, কম্পান চাকার রামপাঞ্চাগার কাঠামো লিখছে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার কথা ক্লিয়ারলি শুনতে পাও এবং আমাকে দেখতে পাও। যদি না দেখতে পাও এবং না শুনতে পাও, টিচার্স ইনবক্সে লেখো। যারা সালাম দিচ্ছ সকলকেই ওয়ালাইকুম আসসালাম, যারা নমস্কার দিচ্ছ সকলকেই নমস্কার। মাইমুনা, মুয়াত্তিসা, শান্ত, আলভি, ভেরি গুড। অদ্রিতা, আলভি, খাদিজা, ইউজরা, ভেরি গুড। সকলে শুনতে পারছো? সাউন্ড ইজ ক্লিয়ার? ভেরি গুড। রহমান, ইকরা, সাবিক, রাফি, দেবী, আয়াত, তন্নি সকলেই শুনতে পাচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি সকলেই আমাদের কথা কি শুনতে পারছে। তো সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের লেকচার 9 এবং 10। তোমরা সকলেই জানো আমাদের প্রতিদিন ডাবল লেকচার হয়, মানে ইংলিশ ফার্স্ট পার্ট এবং ইংলিশ সেকেন্ড পার্ট। ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা বেসিক লেভেল থেকে যাচ্ছি। বিশেষ করে আজকে যে টপিকস আছে, আমরা গত ক্লাসে আর্টিকেল শেষ করেছি, মানে আর্টিকেলে এ এন দিয়ে আজকে দেখবো আর্টিকেলের কোনগুলো কোথায় বসে না, এবং তার সাথে আমাদের আজকে একটা খুবই ইন্টারেস্টিং পার্ট আছে ইংলিশ ফার্স্ট পার্টে, সেটাও আমরা দেখবো। তো দেখো, এইগুলো হচ্ছে তোমাদের প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক। তোমরা সকলে জানো আমরা যে হোমওয়ার্কটা দিই, তোমরা অনেকে গ্রুপে সাবমিট করছো, আমি অনেকের কমেন্ট করেছি এবং দেখেছি। আশা করি যাদের হোমওয়ার্ক দিব এই হোমওয়ার্কগুলো সাবমিট করবা। তোমাদের অনেকের হাতে লেখা অনেক সুন্দর। তো এইগুলো উত্তর কোথায় পাবা? দেখো, প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক, এই যে এখানে আনসার আছে। তারপরে দেখো 2 নম্বর উত্তর, এখানে 2 নম্বর উত্তরগুলো দেওয়া আছে।
এই যে এ থেকে ই পর্যন্ত, তারপরে দেখো যে ফিল ইন দ্য গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট গিভেন অ্যাবভ, এটার উত্তর তোমরা এখানে পাবা। তাহলে আমাদের যে হোমওয়ার্ক ছিল, এ দেখো হোমওয়ার্কের সলিউশন গুলো আমরা পেলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিট 1 লিসন 5 E9 এবং তার সাথে যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাচিং কলাম। এই দুইটা পার্ট আমরা খুব ভালো করে দেখব। তো বলো তো আমাদের ইউনিট 1 লিসন 5 কি আছে? গ্যাপ ফিলিং মোটামুটি হার্ড, এটা সহজ। আজকে কুইজ কয়টা আছে? আজকে কুইজ মনে হয় 11টা আছে। তো ইন্টারেস্টিং কুইজ আছে, কোশ্চেন গুলো একটু ডিফিকাল্ট। তোমরা তো অনেক ভালো পারো, সেই কারণে কোশ্চেনটা একটু ডিফিকাল্ট করে সাজানো হয়েছে। তো দেখো আমাদের আজকে ইউনিট 1 লিসন 5 এ খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা যেহেতু প্রত্যেকেই কি স্টুডেন্ট এবং প্রত্যেকেই মানুষ এবং প্রত্যেকেই কি এক একজনের কি সৃষ্টির সেরা জীব, তো এই সৃষ্টির সেরা জীব মানুষের প্রতি একটা ভালো একটা কবিতা আছে, এই কবিতাটা আমরা আজকে পড়বো। কবিতাটা দেখলেই খুশি হবা, দ্য চিলড্রেন্স সং, মানে শিশুদের গান। তাহলে কত মজার একটা কবিতা, দেখো শিশুদের গান। আমরা কি পড়বো? শিশুদের গান। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কবিতা। এই কবিতাটা আমাদের মানব জীবনের বিভিন্ন আশা, আকাঙ্ক্ষা, প্রতীক্ষা এগুলো শেখাবে। তো দেখো আমরা শিখি দ্য চিলড্রেন্স সং, শিশুদের গান। মেইনলি এই কবিতায় দুইজন ব্যক্তি আছে, মানে দুইটা পক্ষ আছে। একটা পক্ষ একটা গান গাচ্ছে, আর এই গানটা একজনের পক্ষে নিবেদন করা হচ্ছে। সৃষ্টিকর্তার প্রতি একজন শিশু গান গাচ্ছে, একজন শিশু বলা ভুল, এখানে যতগুলো শিশু আছে প্রত্যেকটা শিশু গান গাচ্ছে, এবং গানটা কার প্রতি গাচ্ছে? সৃষ্টিকর্তার প্রতি। মানে এই পৃথিবীতে শিশুরা আছে, শিশুরা এই পৃথিবীর সমস্ত আশা, আকাঙ্ক্ষা, প্রতীক্ষার উপর ভিত্তি করে সৃষ্টিকর্তার কাছে কথা বলছে, সেই গানটা গাচ্ছে। দেখো তারপরে বলছে ল্যান্ড অফ আওয়ার বার্থ, হে আমাদের জন্মভূমি। ল্যান্ড অফ আওয়ার বার্থ, ল্যান্ড অফ আওয়ার বার্থ, হে আমাদের জন্মভূমি। উই প্লিজ টু দিস, প্লিজ শব্দের অর্থ হচ্ছে আমি তোমাদের নিকট শপথ করি। প্লিজ শব্দের অর্থ কি? শপথ করা। প্লিজ শব্দের অর্থ কি? শপথ করা। ভালো করে দেখো, ল্যান্ড অফ আওয়ার বার্থ, হে আমাদের জন্মভূমি। উই প্লিজ টু দি, এখন এই দি দেখে তোমরা অনেকেই ভয় পাইতে পারো। এই দি কি? এই দি শব্দের অর্থ হচ্ছে তোমার। আগে যখন ইংরেজি ছিল, এই দি সাধারণত বর্তমানে ইউ দিয়ে লেখা হয়। আগে ইউ এর জায়গায় কি লেখা হতো? দি লেখা হতো। এখন দি এর জায়গায় ইংরেজি অনেক মডার্ন হয়ে গেছে, দি এর জায়গায় কি লেখা হয়? ইউ লেখা হয়। তাহলে আগে কি লেখা ছিল? দি। তাহলে ল্যান্ড অফ আওয়ার বার্থ, হে আমার জন্মভূমি। উই প্লিজ, আমরা শপথ করি, টু দি, তোমার নিকট, তোমার নিকট শপথ করি। আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, এখানে লাভ মানে কি? ভালোবাসা। টয়েল মানে কি? টয়েল শব্দের অর্থ কঠোর পরিশ্রম। টয়েল শব্দের অর্থ কি? কঠোর পরিশ্রম। তাহলে আওয়ার লাভ, আমাদের ভালোবাসা, অ্যান্ড টয়েল, আমাদের কঠোর পরিশ্রম, ইন দি ইয়ার্স টু বি মানে চলতে থাকবে। হোয়েন উই আর গ্রোন, যখন আমরা, গ্রোন মানে কি? বেড়ে ওঠা। গ্রোন শব্দের অর্থ কি? বেড়ে ওঠা। বেড়ে ওঠা মানে বড় হওয়া। হোয়েন উই আর গ্রোন, আমরা অনেক বড় হব বা বেড়ে উঠবো। এন্ড টেক আওয়ার প্লেস, টেক মানে কি? নেওয়া। টেক মানে নেওয়া, প্লেস মানে কি? জায়গা। হোয়েন উই আর গ্রোন, যখন আমরা বেড়ে উঠবো, এন্ড টেক আওয়ার প্লেস, আমাদের জায়গাটা নিব। অ্যাজ ম্যান অ্যান্ড ওম্যান, নারী এবং পুরুষ, অফ আওয়ার রেস, যখন আমরা নারী এবং পুরুষ হিসেবে গড়ে উঠবো। তাহলে এই টোটাল এই স্টেঞ্জা দ্বারা বোঝাচ্ছে, মানে পঙ্কতি দ্বারা বোঝাচ্ছে এই কয়েকটা লাইন, হে আমার জন্মভূমি, আমি তোমার নিকট শপথ করছি। কি শপথ করছি? আমার ভালোবাসা এবং আমার কঠোর পরিশ্রম তোমার নিকট আজীবন থাকবে। কখন থেকে? যখন আমি বেড়ে উঠবো এবং এই জায়গাটা আমি নিব। কি হিসেবে? যখন নারী এবং পুরুষ হিসেবে। তার মানে চিলড্রেন্স মানে কি? শিশু। শিশুরা এখন ছোট আছে, শিশুরা এই জন্মভূমির প্রতি বলছে, হে আমার জন্মভূমি, আমি তোমার প্রতি আমার ভালোবাসা এবং আমার কঠোর পরিশ্রম আজীবন রাখবো, এবং যখন আমি বড় হব এবং বড় হয়ে যখন বড় মানুষ হব, তখন তোমার এই জায়গার প্রতি আমার ভালোবাসা এবং কঠোর পরিশ্রম থাকবে। রেস বলতে বোঝানো হয়েছে এই যে আমাদের জাতি, জাতির ভিতরে কয়টা অংশ আছে? দুইটা, একটা নারী জাতি, একটা পুরুষ জাতি। তাহলে আমাদের শিশুরা হয়, আমাদের শিশুরা কি এক ধরনের নারী হইতে পারে, পুরুষ হইতে পারে, এটা বোঝাচ্ছে। রেস অর্থ কি? জাতি। তাহলে জাতিতে কয়টা অংশ থাকে? দুইটা, একটা নারী জাতি, একটা পুরুষ জাতি। তাহলে এটা বুঝছো। তারপরে স্টেজ আসো, তারপরে বলছে ফাদার ইন দা হিভেন। হিভেন শব্দের অর্থ কি? স্বর্গ।
ফাদার ইন দ্য হেভেন হু লাভস অল, যে সকলকে ভালোবাসে। লাভস মানে কি? সকলকে ভালোবাসে। ফাদার ইন দ্য হেভেন, স্বর্গীয় পিতা, হু লাভস অল, যিনি সকলকে ভালোবাসে। ও হেল্প মানে সাহায্য করো। দে চিলড্রেন, এই যে আবার দেখো দে পাইছো, এই দে মানে তোমার, যেটা আগে লেখা হতো বর্তমানে কি দিয়ে লেখা হয়? ইউ দিয়ে লেখা হয়। ও হেল্প সাহায্য করো, দে চিলড্রেন তোমার, চিলড্রেন মানে তোমার সন্তানদের, হোয়েন দে কল যখন তারা তোমাকে ডাকবে। তার মানে এখানে বোঝানো হচ্ছে সৃষ্টিকর্তার উপরে, হে সৃষ্টিকর্তা তুমি তাদেরকে সাহায্য করো। কাকে সাহায্য করবা? তোমার সন্তানদের, যখন তোমার সন্তানরা তোমাকে ডাকবে। অর্থাৎ আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা কি করি? সৃষ্টিকর্তার শরণাপন্ন হই। হে সৃষ্টিকর্তাকে বাঁচান, হে ঈশ্বর আমাদেরকে বাঁচান, বলি না? তো এই জায়গাটায় আমরা এটা চিন্তা করব, যখন আমরা বিপদে পড়বো তখন সৃষ্টিকর্তা যেন তার সন্তানদেরকে সর্বদা সাহায্য করে, এটা বুঝিয়েছে। তারপরে বলছে দ্যাট দে মে বিল্ড, এটার মাধ্যমে তারা, বিল্ড মানে গড়ে তোলা, বিল্ড মানে কি? গড়ে তোলা। দ্যাট দে মে বিল্ড, তারা গড়ে তুলতে পারবে, ফ্রম এজ টু এজ মানে যুগ থেকে যুগ, বছর থেকে বছর। এখানে এজ টু এজ বলতে বোঝাচ্ছে বছর থেকে বছর, যুগ থেকে যুগ। তাহলে এই সৃষ্টিকর্তা যদি সাহায্য করে তার সন্তানরা গড়ে তুলতে পারবে যুগ থেকে যুগ। কি গড়ে তুলতে পারবে? অ্যান আনডিফাইন্ড হেরিটেজ মানে অপবিত্রহীন, অপবিত্রহীন মানেই তো কি? পবিত্র অথবা খাঁটি। তার মানে এই অংশ দিয়ে আমরা বুঝলাম সৃষ্টিকর্তা যদি তার সন্তানদেরকে মানে শিশুদেরকে কোনো বিপদে সাহায্য করে, তাহলে সেই শিশুরা যুগ থেকে যুগ একটা পবিত্র ঐতিহ্যপূর্ণ জায়গা গড়ে তুলতে পারবে। যেমন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করো, এখানে একটা জিনিস আছে হেরিটেজ শব্দের অর্থ ঐতিহ্য। তোমরা কি একই জানো হেরিটেজ বলতে কি বোঝায়? আমাকে চ্যাট বক্সে লেখো তো। একটু পরে ওয়ার্ড ব্যাংক দেখাবো, ভোকাল ব্যাংক সব আছে, কোনো চিন্তা করতে হবে না। বলো হেরিটেজ শব্দের অর্থ কি? মানে ঐতিহ্য শব্দের অর্থ, ঐতিহ্য বলতে কি বোঝাও? বুঝো কিনা দেখি, যদি না বুঝো আমি এক্সপ্লেন করবো। হেরিটেজ বলতে বোঝায় ঐতিহ্য। ঐতিহ্য বলতে বোঝায় যেটা যুগ থেকে যুগ চলে এসছে। যেমন বাংলাদেশে একটা ঐতিহ্য আছে, মাছে ভাতে বাঙালি। তুমি ভাত বাদে মাছ বাদে এক সপ্তাহ, এক মাস, এক বছর চলতে পারবা? পারবা না। তোমার তো এটা ঐতিহ্য। অনেক বাড়ি আছে, অনেক জায়গা আছে, তাদের একটা একটা ঐতিহ্য চলে আসে, এটাই বলে ঐতিহ্য। বুঝতে পারছো? ঐতিহ্য কি? ঐতিহ্য হচ্ছে যাদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, যেটা যুগের পর যুগ চলে এসছে, এইটাকেই বলে ঐতিহ্য। ভেরি গুড জারিফা, ইয়েস। অতীতের সংস্কৃতি, ফায়াজ, ভেরি গুড। যেমন আমাদের একটা, যেমন আমাদের একটা ঐতিহ্য আছে নকশিকাঁথার ঐতিহ্য, আরো অনেক আমাদের ঐতিহ্য আছে। যেমন আমরা পিঠা পার্বণে বিভিন্ন অনুষ্ঠান করি, এই সমস্তকে ঐতিহ্য বলে। তাহলে আমাদের এই যে কয়েকটা লাইন আছে, এই লাইন দিয়ে আমরা বুঝছি কি সৃষ্টিকর্তা তার সন্তানদেরকে মানে যাকে সৃষ্টি করেছেন যত সমস্ত মানুষজনকে তাদেরকে সাহায্য করবেন। এই সাহায্য করলে মানুষ বেঁচে থাকবে, বেঁচে থাকতে পারলে একটা ভালো ঐতিহ্যপূর্ণ জগৎ গড়ে তুলবে। তুমি চিন্তা করো সৃষ্টিকর্তা যদি আমাদের সাহায্য না করে আমরা বেঁচে থাকতে পারবো? সেই কারণে যত সমস্ত চিলড্রেন আছে, যত সমস্ত শিশুরা আছে, তারা কি করছে? তারা সমস্ত কিছু এই সৃষ্টিকর্তার মাধ্যমে সাহায্য চাচ্ছে। এখানে দেখো আনডিফাইল্ড এর শব্দের অর্থ হচ্ছে পবিত্র, দ্যাট মিনস অপবিত্রহীন। আনডিফাইল্ড শব্দের অর্থ কি? পবিত্র বা খাঁটি। আর হেরিটেজ মানে কি? ঐতিহ্য। তো দেখো তারপরে এতে বলছে টিচ আস, আমাদেরকে শেখান, টু বিয়ার, বহন করতে। বিয়ার শব্দের অর্থ কি? বহন করতে, বহন করা। টু টিচ আস টু বিয়ার দ্য ইয়োক ইন ইয়ুথ। ইয়ুথ শব্দের অর্থ কি? তরুণ বা যুবক। তোমরা আমাকে কমেন্ট বক্সে লেখো তো ইয়োক শব্দের অর্থ কি? টিচ আস টু বিয়ার, বহন করতে, দ্য ইয়োক ইন ইয়ুথ। ইয়োক শব্দের অর্থ কি? নুরা লেখো আবার। অর্পণ, ক্লিয়ার, ভেরি গুড। ইয়োক শব্দের অর্থ কি? ইয়োক মিন্স কি? কেউ জানো? ভেরি গুড, একজন আনসার করছে ফার্স্ট। নীরা, তোমাকে ধন্যবাদ। ইয়োক শব্দের তো দায়িত্ব। তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে শেখান যেন আমরা তরুণ বয়সে কি নিতে পারি? দায়িত্ব নিতে পারি। তোমাদের এখন দায়িত্ব কি? ক্লাস 8 এ সবচেয়ে ভালো রেজাল্ট করা, তারপর ক্লাস 10 এ ভালো রেজাল্ট করা, এইচএসসি তে ভালো রেজাল্ট করা, সেই তারপরে কি? দেশের দায়িত্ব নেওয়া। সো চিলড্রেনরা বলছে আমাদেরকে দায়িত্ব নেওয়া বা দায়িত্ব বহন করার, দায়িত্ব নেওয়া বা দায়িত্ব বহন করা তরুণদের যেন দায়িত্ব হয়, এটা বোঝাচ্ছে। ভেরি গুড অর্পা, নীরা, নিয়াল, কনগ্রাচুলেশন। তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে তরুণ বয়সে দায়িত্ব নেওয়ার তৌফিক দান করুন, এটা বোঝাচ্ছে। তারপর বলছে উইথ
স্টেডফাস্টনেস, স্টেডফাস্টনেস বলতে অবিচল, স্টেডফাস্টনেস বলতে কি বোঝায়? অবিচল। অবিচল বলতে বোঝায় তোমার সামনে ভূমিকম্প হোক, আগ্নেয়গিরি হোক, যে কোনো যুদ্ধ লাগুক, তুমি সবসময় একদম কি থাকবা? কনফিডেন্স থাকবা, মানে পরীক্ষার সময় যে কোশ্চেন আসুক তুমি পারবা। এটাকেই বলে স্টেডফাস্টনেস। স্টেডফাস্টনেস মানে অবিচল। আমাদের বাসার প্রত্যেকের পিতামাতা আছে, বাবারা কি হয়? সবসময় কি স্টেডফাস্ট, সবসময় অবিচল। যত বিপদ আসুক, যত ভয় আসুক, বাবারা সবসময় কি থাকে? অবিচল থাকে। মানে যত তোমার সমস্যা, যত প্রবলেম বাবার কাছে যে বলো, বাবা তোমার কি করবে? এক কথায় সমস্যার সমাধান করে দেবে। তাহলে স্টেডফাস্টনেস মানে অবিচল। আর কেয়ারফুল ট্রুথ বলতে বোঝায় সতর্ক। কেয়ারফুল মানে কি? সতর্ক। আর ট্রুথ মানে কি? সত্য। তাহলে এখানে বলছে সৃষ্টিকর্তা আমাদেরকে তরুণ বয়সে দায়িত্ব বহন করার ক্ষমতা দিন, যেন সেই ক্ষমতাটা আমরা অবিচল রাখতে পারি এবং সতর্ক সত্যর মাধ্যমে রাখতে পারি। মানে সবসময় বলতে বোঝাচ্ছে তোমার কাছে যদি দায়িত্ব দেওয়া হয়, তুমি সেই দায়িত্বটা কি হেলাই ফেলাই কাটাই দিতে পারো। তোমরা অনেকে ক্রিকেট খেলো, ফুটবল খেলো, তোমাকে যদি ক্রিকেট খেলার আম্পায়ার বানানো হয়, তুমি কি করবা? তোমার যদি কোনো বন্ধুর দল খেলে, তাকে জিতাই দিতে পারো না? তো এই কাজটা করা যাবে না। কি করতে হবে? তোমার দায়িত্বটা যেন সততার সাথে থাকে, সেটা বোঝাইছে। তারপর বলছে দ্যাট ইন আওয়ার টাইম, আমাদের সময়ে, দে, এই দেখো দে পাইছো মানে তোমার, দে গ্রেস মে গিভ। এই গ্রেস বলতে বোঝায় সৃষ্টিকর্তা তোমার প্রতি যে মানে যে তোমার এক ধরনের কি দিচ্ছে? ফ্লেভার দিচ্ছে, মানে যেটাকে বলে তোমার এক ধরনের অনুকূলতা দিচ্ছে, মানে তোমাকে যে সহায়তা করছে। গ্রেস মানে সহায়তা, সৃষ্টিকর্তার সহায়তা, যেটা সৃষ্টিকর্তার অনুকূল্য যেটা বোঝায়। তাহলে দে গ্রেস মে গিভ দ্য ট্রুথ হোয়ার এভার দ্য নেশন স্লিপ। এই ট্রুথ মানে কি? ট্রুথ মানে সততা। আর নেশনস মানে কি? জাতির। তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে যে সহায়তা দিচ্ছে, এই সহায়তার মাধ্যমে একটা জাতি বেঁচে থাকে। তাহলে টোটাল আমরা এইটা করে একটা সামারি করতে পারি না? সামারিটা কি বলছে? সৃষ্টিকর্তা আমাদের শেখান যেন তরুণরা দায়িত্ব নিতে পারে, এবং সেই দায়িত্বটা কি হতে হবে? অবিচল হবে এবং সতর্ক সত্য হবে। সৃষ্টিকর্তা আমাদেরকে সহায়তা করুন, মানে গ্রেস দিন, এবং সেই গ্রেসের মাধ্যমে কি করতে পারে? একটা জাতি বেঁচে থাকতে পারে। তুমি চিন্তা করো, সৃষ্টিকর্তা যদি কারোর প্রতি সহায় না হয়, তাহলে একটা জাতি বেঁচে থাকতে পারবে? পারবে না। ভেরি গুড, সকলেই বুঝছো। তারপরে দেখো, টিচেস আস, আমাদেরকে শিক্ষা দান করুন। টু রুল, রুল মানে কি? শাসন। আওয়ার সেলফ মানে কি? আমাদের। অলওয়েজ মানে কি? সর্বদা। এটা দ্বারা বোঝাচ্ছে টিচ আস, আমাদেরকে শিক্ষা দান করুন। টু রুল, নিজেদেরকে শাসন করতে। অলওয়েজ, আমরা যেন নিজেদের সবসময় কি করে? শাসনের ভিতর রাখি। শাসনের ভিতর বলতে বোঝায় যদি কোনো কাজ খারাপ, তাহলে আমি করব না, যদি কোনো কাজ ভালো, তাহলে করব। তাহলে ভালো এবং খারাপটা যে আমি বুঝতে পারছি, তাহলে নিজেকে কি করতে পারছি? কন্ট্রোল করতে পারছি। তাহলে সৃষ্টিকর্তা আমাদেরকে সহায়তা করুন যেন আমরা ভালো এবং মন্দ বুঝে নিজেদেরকে শাসনের ভিতরে রাখতে পারি। তাহলে তুমি চিন্তা করো, তোমার যে সময় পড়ালেখা করার কথা, সে সময় পড়ালেখা করবা, আর যে সময় পড়ালেখা করার দরকার নেই, সে সময় পড়ালেখা করবা না। তাহলে এই যে তুমি কন্ট্রোলটা করতে পারছো নিজেকে, এটাই হচ্ছে সৃষ্টিকর্তার কাছে তুমি চাচ্ছ। তারপর বলছে কন্ট্রোল, মানে নিয়ন্ত্রণ করা। অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে, দিন এবং রাত, এই সময় পরিষ্কার ভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে। কারণ দিন এবং রাতে আমরা অনেক কাজকর্ম করি, লেখাপড়া করি, বিভিন্ন কিছু করি। তাহলে নিজেকে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ দিন এবং রাতে অনেকে পড়ালেখা করো, রাস্তাঘাট দিয়ে যাও, তো এমন কোনো কাজকর্ম করা যাবে না যার জন্য অপরের ক্ষতি হয়। সবসময় নিজেকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে, এটা বোঝাচ্ছে। তাহলে দেখো, দিন রাত নিয়ন্ত্রিত পরিষ্কার থাকবে। এই পরিষ্কার থাকা মানে কি? নিজের পরিষ্কার না, এই পরিষ্কার থাকা বলতে বোঝাচ্ছে আমি যে কাজকর্ম করছি, আমার কাজকর্ম কতটা পরিষ্কার, মানে আমি কতটা অনেস্টলি সার্ভ করছি সবকিছু। যে যখন আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা দেখে লিখছো কিনা বা অন্য মানুষকে দিয়ে লিখছো কিনা, এটা বোঝাচ্ছে। তারপর বলছে দ্যাট উই মে ব্রিং, যেটা আমরা বহন করি, ইফ নিড অ্যারাইজ, অ্যারাইজ মানে কি? জন্মানো বা বেড়ে ওঠা, বেড়ে ওঠা বা গড়ে ওঠা। নো মেইমড অ্যান্ড ওর্থলেস স্যাক্রিফাইস, আমরা যে কাজকর্মগুলো করছি, এই কাজকর্মগুলো যেন বৃথাভাবে স্যাক্রিফাইস হয় না। অর্থাৎ তুমি চিন্তা করছো, এখন মনে করো তোমার কাছে দুইটা অপশন আছে। এক, তুমি কোনো বাসায় ইনভাইটেশনে খাইতে যাইতে পারো, অথবা বাসায় বসে পড়ালেখা করতে পারো। এখন তোমার বাবা মা বলছে তোমার তো আগামীকাল পরীক্ষা, তুমি কি করবা? তোমার খাবার খাওয়ার দরকার নাই, তুমি বাসায় বসে পড়ালেখা করো, মানে আত্মীয় বাড়ি খাবার খাওয়ার দরকার নেই, তুমি বাসায় বসে পড়ালেখা করো। এখন তুমি কি করলে?
আত্মীয় বাড়ি গেলে না বাসায় পড়ালেখার নাম করে বাসায় পড়ালেখা করছো, কিন্তু বাসায় পড়ালেখার নাম করে যখন তোমার বাসার পরিবারের সকল মানুষ খাইতে গেছে তুমি সারাদিন ঘুমাইছো, তার মানে কি এটা বৃথা স্যাক্রিফাইস না? তার মানে তোমার যে স্যাক্রিফাইস গুলো হবে সেই স্যাক্রিফাইস মানে উৎসর্গ যে কাজগুলো করবা সেই উৎসর্গিত কাজগুলো যেন ভালো হয়, মানে সেই উৎসর্গিত কাজের ভিতরে যেন এমন উৎসর্গ করবা না যেটার কোনো ফলাফল আসবে না, সেটা বুঝাচ্ছে। তার মানে যে কাজটা তুমি করবা সেই কাজটা তুমি একদম ভালোভাবে করবা, এটা বুঝাচ্ছে। তারপরে আসো, টিচেস আস টু লুক, আমাদেরকে দেখতে শেখান, টিচেস আস টু লুক দেখতে শেখান, ইন অল আওয়ার ইন্ডস, যেন দিন শেষে, ইন্ডস মানে কি শেষ, লুক মানে কি দেখা, ইন্ডস মানে কি শেষ, অন দি ফর জাজ, এই যে দি পাইছো, জাজ মানে কি বিচার, জাজ মানে বিচার করতে, এন্ড নট আওয়ার ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে কি বন্ধু। এখানে বলছে টিচেস আস টু লুক, আমাদেরকে দেখতে শেখান, কি দেখতে শেখাবে? ধরো তুমি বিচারক, এখন বিচার করতে বসছো, এক পক্ষে আসামি আছে আর এক পাশে বিবাদী আছে, দুই পক্ষে দুইটা মানুষ আছে, এক পক্ষে তোমার বন্ধু আছে, তোমার ওই যে বিচার কার্য যেন তোমার বন্ধুর প্রতি কি হয় না, বন্ধুর প্রতি সবসময় একদিকে এক হ্যান্ড তুমি যেন না নাও, মানে বন্ধুকে জিতিয়ে দাও না। তারপর তোমার বিচারটা হইতে হবে একদম সেই কি বলে দাড়ি পাল্লার মাপের মতন, দুই পাশে কি থাকবে, সমান সমান থাকবে। তাহলে এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে হে সৃষ্টিকর্তা আমাকে সেই শিক্ষা দিন বা সেই দেখার ক্ষমতা দিন যেন আমি কোনো বিচার কার্য পরিচালনা করার সময় কোনো মানুষের পক্ষে সহায়তা না করি, যেন দুইজনের পক্ষে কি সমান থাকি। দ্যাট উই, সকলে আমরা, উইথ দি, তাদের সাথে, মে ওয়াক আনকাউন্ট, এই যে এই শব্দটা ভালো করে পড়বা। আনকাউন্ট শব্দের অর্থ হচ্ছে ভয়হীন ভাবে, ভয়হীন ভাবে মানে তোমার কোনো ভয় নেই, এটা কিন্তু খুব ভালো একটা ওয়ার্ড মিনিং, ভালো করে পড়বা। আজকেতে যাদের ভয় নেই তাদেরকে কি বলবা? আনকাউড। এটা কোত্থেকে সৃষ্টি হয়েছে দেখো, কাউ, কাউয়ের সাথে ইডি যোগ করবা, আগে ইউএন যুক্ত করে দিবা। আনকাউড শব্দের অর্থ ভয়হীন, যেন আমরা ভয়হীন ভাবে চলতে পারি। সৃষ্টিকর্তা আমাদেরকে সেই সক্ষমতা দান করুন যেন আমরা ভয়হীন ভাবে চলতে পারি। কেন? বাই ফেয়ার অর ফেভার অব দ্য ক্রাউড, ভিড়ের ভয় বা পক্ষপাত থেকে মুক্ত হয়ে। বেসিক্যালি এই প্যারাটা বা এই স্ট্রেঞ্জারটা আমাদেরকে বলছে সৃষ্টিকর্তা আমাদেরকে এমন ক্ষমতা দান করুন যেন আমরা কোনো বিচার কার্য পরিচালনা করার সময় যেন কোনো পক্ষের অবলম্বন না করি, সকল পক্ষের সাথে সমানভাবে চলি। তারপরে নিচের লাইনে বলছে আমরা যেন সবসময় কি কনফিডেন্স নিয়ে চলতে পারি, কখনো যেন কোথাও আমাদের ভয় না আসে, সেটা আমাদের বলছে। তারপরে আসো, টিচ আস দ্য স্ট্রেংথ, ইনস্ট্যান্ট মানে কি শক্তি বা ক্ষমতা বা শক্তি, শক্তি বা ক্ষমতা। সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমতা দিন, সৃষ্টিকর্তা আমাদেরকে শক্তি দিন। দ্যাট ক্যান নট সিক, সিক মানে কি খোঁজা বা অন্বেষণ করা, খুব ভালো একটা মিনিং, অন্বেষণ করা। দ্যাট ক্যান নট সিক, যেটা খোঁজে না, সৃষ্টিকর্তা আমাদেরকে সেই শক্তি দিন যেটা খোঁজে না। কি খোঁজে না? বাই ডিড, ডিড শব্দের অর্থ কি কৃত কর্ম, বাই ডিড অর থট, থট মানে কি চিন্তা। টু হার্ট দ্য উইক, সৃষ্টিকর্তা আমাদেরকে সেই শক্তি বা ক্ষমতা দিন যেন আমরা সেই শক্তি বা কাজকর্মের মাধ্যমে কোন দুর্বল মানুষকে হার্ট করি না। হার্ট মানে কি বলতো? হার্ট মানে কি চ্যাট বক্সে লেখো তো। হার্ট শব্দের অর্থ কি? HURT, হার্ট। সৃষ্টিকর্তা আমাদেরকে শক্তি দিন যেন আমরা ওই শক্তি দিয়ে কোন দুর্বল মানুষকে হার্ট না করি। হার্ট শব্দের অর্থ কি? HURT, হার্ট। হার্ট শব্দের অর্থ কি লেখো তো। ভেরি গুড। আবির, জান্নাত, তাসিন, মরিয়ম, অর্পণ, তাফিফা, আরফা, ভেরি গুড। দুঃখ দেওয়া, অদ্রিত, ভেরি গুড। মিনহাজ, তানজিম, ইভন, কানিজ, সাইফ, আব্দুল্লাহ, কাউসার, ইনান, দিব্যজিৎ, ভেরি গুড। এটার অর্থ কষ্ট বা ব্যাঘাত দেওয়া। তার বুঝতে পারছো সৃষ্টিকর্তার কাছ থেকে তুমি ক্ষমতা চাচ্ছ, কিন্তু ওই ক্ষমতা এমন ভাবে ব্যবহার করবে না যেন কোনো দুর্বল মানুষকে কষ্ট বা আঘাত দাও। তাহলে হার্ট মানে কষ্ট বা আঘাত দেওয়া, কষ্ট দেওয়া। দেখো কবিতাটা কত সুন্দর। দ্যাট আন্ডার দি, যেটার নিচে তুমি থাকো, উই মে পসেস, পসেস বলতে বোঝায় মালিকানা। পসেস মানে কি মালিকানা। দ্যাট উই মে পসেস মানে আমরা পেতে পারি বা মালিকানা। ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্টেন্স, এই লাইনটা ভালো করে পড়ো।
মানুষের দুঃখ কমানোর জন্য মানুষের শক্তি, এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে সেই শক্তি দিন যে শক্তির মাধ্যম দিয়ে আমরা কোনো দুর্বল মানুষকে আঘাত করব না, এবং যে সমস্ত মানুষ আছে যারা কষ্ট দুঃখপূর্ণ অবস্থায় আছে তাদের একটা শক্তির কারণ হতে পারি, মানে যারা দুর্বল মানুষ, যারা অনাহারে আছে, অসহায় অবস্থায় আছে, তাদের পাশে থাকতে পারি, তাদের মনকে ভালো করতে পারি। তার মানে বলছে যে সমস্ত দুর্বল মানুষ আছে তাদের পাশে থেকে তাদের মনকে ভালো করবা। ভেরি গুড, সকলে বুঝছো? ডিস্ট্রেস মানে কি? ডিস্ট্রেস মানে কি? দুঃখ দুর্দশাপূর্ণ। ডিস্ট্রেস মানে দুঃখ দুর্দশাপূর্ণ। ম্যানস স্টেটস মানে দুঃখ দুর্দশাপূর্ণ, মানুষের দুর্দশায়। আর স্ট্রেংথ মানে কি? শক্তি। তার মানে তুমি সৃষ্টিকর্তার কাছে শক্তি চাচ্ছ, এই শক্তিটা কোথায় কাজে লাগাবা? দুর্দশাপূর্ণ মানুষের কাজে লাগাবা। তারপরে দেখো টিচ আস ডিলাইট, আমাদেরকে আনন্দের শিক্ষা দিন। টিচ আস ডিলাইট, ডিলাইট মানে কি? আনন্দ। ডিলাইট মানে কি? আনন্দ। টিচ আস ডিলাইট, আমাদের আনন্দের শিক্ষা দিন। কখন আনন্দ করতে হবে? ইন সিম্পল থিংস। সিম্পল মানে কি? সহজ বা অল্প। থিংস মানে কি? বিষয়। সৃষ্টিকর্তা আমাদেরকে আনন্দের শিক্ষা দিন। কখন আনন্দের শিক্ষা দিন? যখন কোন একটা সিম্পল থিংস থাকবে। ধরো বাসায় তোমরা 7 জন 8 জন বন্ধু বান্ধব আসছো, কিন্তু হঠাৎ করে বিরিয়ানির প্যাকেট কয়টা আছে? একটা। এখন এই একটা বিরিয়ানির প্যাকেট দিয়ে টোটাল 8 জন যখন বিরিয়ানিটা খাবা, তখন কি এটা সিম্পল থিংস এর ভিতর কি একটা আনন্দ উদযাপন হচ্ছে না? এটাই হচ্ছে সিম্পল থিংস। হোয়ার বাই মানে যেখানে, ক্রাউড মানে জনতা। এটা মুখস্থ করতে হবে না, জাস্ট লাইন বাই লাইন যাও। তাহলে টিচ আস ডিলাইট, আনন্দ শেখাও সিম্পল থিংসে। এন্ড মির্থ, মির্থ মানে কি? মির্থ মানে হাসি। দেখো কত সুন্দর সুন্দর ওয়ার্ড মিনিং আমরা শিখছি, হাসি অথবা আনন্দ। সৃষ্টিকর্তা আমাদের আনন্দের শিক্ষা দিন। কোথায় আনন্দের শিক্ষা দিন? সিম্পল থিংসে। এন্ড মিথ, আনন্দ এবং হাসি শিক্ষা দিন। দ্যাট হ্যাড নো বিটার স্প্রিংস। স্প্রিংস মানে কি? বসন্ত। আর বিটার মানে কষ্টকর। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। সৃষ্টিকর্তা আমাদেরকে শিক্ষা দিন, আনন্দের শিক্ষা দিন সিম্পল থিংসে, ছোট বিষয়ে যেন আনন্দ করতে পারি। এন্ড মিথ, আরো আনন্দের শিক্ষা দিন। নো বিটার স্প্রিংস মানে যখন দুঃখ দুর্দশা বসন্ত থাকবে, মানে মানুষের জীবনে যখন খারাপ সময় যাবে, তখনও যেন আমি হাসতে পারি। তার মানে সৃষ্টিকর্তার কাছে দুইটা সময় আনন্দের শিক্ষা চাইছে। যখন আমার কাছে অল্প জিনিস আছে আমি তখনও যেন আনন্দ করতে পারি, আবার আমার যখন খুব খারাপ সময় চলছে তখনও যেন আমি আনন্দ করতে পারি। এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে আমার যখন খুব খারাপ সময় যাচ্ছে তখনও যেন আমি আনন্দ করতে পারি। ফরগিভনেস, ফ্রি অফ ইভিল ডান। ফরগিভনেস শব্দের অর্থ কি? ক্ষমা। ক্ষমা করো। ফ্রি মানে কি? মুক্ত। তাহলে ক্ষমা করো কোথা থেকে? অফ ইভিল ডান। ইভিল মানে কি? কুকর্ম। তার মানে যত সমস্ত কুকর্ম খারাপ কাজ আছে সেগুলো থেকে আমাকে ক্ষমা করো। কুকর্ম মানে খারাপ কাজ, তাহলে খারাপ কাজ থেকে আমাকে ক্ষমা করো। এন্ড লাভ টু অল ম্যান, এবং সকল মানুষকে ভালোবাসার শিক্ষা দিন। এন্ড লাভ টু অল ম্যান, সকল মানুষকে ভালোবাসা দেওয়ার শিক্ষা দান করুন। নিত দা সান, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড নিত। নিত মানে কি জানো? নিচে। নিত মানে কি? নিচে। তাহলে এই লাইনটা একটু খুব ইম্পর্টেন্ট। এন্ড লাভ টু অল ম্যান, সৃষ্টিকর্তা আমাকে সেই শিক্ষা দিন যেন আমি সমস্ত মানুষকে ভালোবাসতে পারি। কাদেরকে ভালোবাসতে পারি? নিত দা সান, সূর্যের নিচে যত মানুষ আছে। সূর্যের নিচে মানে কি? পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে যেন আমি ভালোবাসতে পারি। বলছে ল্যান্ড অফ আওয়ার বার্থ, হে আমার জন্মভূমি। ল্যান্ড অফ আওয়ার বার্থ, হে আমার জন্মভূমি। আওয়ার ফেইথ, আমাদের বিশ্বাস। আওয়ার প্রাইড, আমাদের গর্ব। হে আমার জন্মভূমি, হে আমার বিশ্বাস, হে আমার গর্ব। ফর হুজ ডিয়ার সেক, ফর হুজ, হুজ মানে কি? যার জন্য। ফর মানে জন্য। ফর হুজ ডিয়ার, ডিয়ার মানে কি? প্রিয়। ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডায়েড। ডায়েড মানে কি? মৃত্যুবরণ করা। ফাদার্স মানে, এটা দ্বারা বোঝাচ্ছে ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডায়েড, যার জন্য আমাদের এখানে ফাদার্স বলতে মেইনলি ফাদার্সকে ইন্ডিকেট করা হয়েছে। মেইনলি বোঝানো হয়েছে হে আমাদের জন্মভূমি। এই জন্মভূমিটা আজকে এমনি এমনি পাওয়া যায়নি। এই জন্মভূমি পাওয়ার জন্য অনেক আগে যুদ্ধ করা লাগছে, সংগ্রাম করা লাগছে। এটা তাহলে ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডায়েড, যার প্রিয়তরে আমাদের পূর্বপুরুষরা কি দিয়েছেন? প্রাণ দিয়েছেন। তাহলে এখানে বোঝানো হয়েছে
তারপরে দেখো হেড হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রু দ্য ইয়ার্স টু বি, মাথা হৃদয় ও হাত কিসের জন্য? ভবিষ্যতের জন্য। তার মানে এই কবিতাটাই কবি সাধারণত, কবি এখানে তো কবি না, এখানে শিশুরা শিশুরা সৃষ্টিকর্তার নিকটে অনেক কথা বলেছে, সেই কথাগুলোই কি এখানে ফুটে উঠেছে। তো এরপরে দেখো তোমাদের যে ওয়ার্ড মিনিং এর কথা বলছো, ওয়ার্ড মিনিং পাবা এখানে। দেখো প্লিজ মানে কি অঙ্গীকার, টয়েল মানে কি কঠোর পরিশ্রম, লাভেস্ট মানে ভালোবাসো, আনফেয়ার মানে অপবিত্রহীন, এভাবে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তুমি এখানে পাবা। দেখো সবকিছুই এখানে আছে। আর এখানে প্লিজ মানে কি? প্লিজ মানে মেক এ প্রমাইজ, মানে শপথ করা, প্লিজ শপথ করা। হার্ডওয়ার্ক মানে কি? কঠোর পরিশ্রম। লাভেস্ট মানে কি? ভালোবাসা। দে মানে কি? তোমার। আনডিফারেন্ট পিওর, পিওর মানে কি? খাঁটি, যেটাকে বলে নির্ভেজাল। হেরিটেজ শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য। ইয়োক, ইয়োক মানে বোঝায় লাঙল, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। ইয়োক, দেখো বিয়ার দ্য ইয়োক, তোমরাই তো হচ্ছে বিয়ার দ্য ইয়োক। বিয়ার দ্য ইয়োক বলতে বোঝায় তোমরা যখন গ্রাম অঞ্চলে দেখবা দুইটা গরু আছে, গরুটা লাঙল যখন জমিতে লাঙল চাষ করে তখন কি গরু, এখন তো মনে করো ট্র্যাক্টর চলে, তো আগের দিনে কি গরু দিয়ে চালানো হতো এটা, তো গরু লাঙলটা কি কাঁধে নিয়ে চালায় এবং সারা মাঠ কি করে লাঙল দিয়ে চাষ করে। ঠিক সিমিলারলি তোমাদের কাঁধেও কি রয়েছে? রেসপন্সিবিলিটিস, মানে দায়িত্ব রয়েছে। তার মানে এখানে এই কবিতা দ্বারা বোঝানো হয়েছে তোমার কাঁধেও কি আছে? বিয়ার দা ইয়োক, তোমার কাঁধেও লাঙল আছে। গরু যেভাবে লাঙলটা দিয়ে টোটাল মাঠটা পরিষ্কার করে চাষাবাদ করার জন্য, তোমার কাঁধেও রেসপন্সিবিলিটি রয়েছে তোমার জীবনকে অনেক উপরে তুলে নিয়ে যাওয়ার। হয়তো আজ থেকে 10 বছর 15 বছর পরে তোমরা কি হবা? অনেক বড় বড় জায়গায় যাবা। এই রেসপন্সিবিলিটি এখন থেকে নিতে হবে, কিভাবে ভালোভাবে পড়তে হবে। শুডার দ্য গ্রেট রেসপন্সিবিলিটিকে কি বলে? বিয়ার দা ইয়োক বলে। তো এইগুলো ছিল আমাদের ওয়ার্ড নোট, মানে টেক্সট বুকের। আর এইগুলো আছে তোমাদের ভোকাবুলারি ব্যাংক। তোমরা আশা করি প্রত্যেক খাতায় তুলে রাখো, এইগুলো নির্দিষ্ট একটা খাতা আছে, এই খাতাটাতে প্রত্যেকটা ভোকাবুলারি লিখে রাখবা। তো এরপরেই দেখো আমাদের কি আছে, এরপরে আমাদের কুইজ আছে। তো কুইজটা পড়ে নাও, আমরা 3 সেকেন্ড পর পোল করবো। আগে কুইজটা বোঝাই। হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড দ্যাট মিনস টু মেক এ প্রমিস? এটা আমরা লঞ্চ করছি, মানে এখানে দেখো কোনটা বানান ঠিক আছে সেটা। মুগ্ধ, মিথ শব্দের অর্থ আনন্দ বা হাসি। প্রভা, হ্যাঁ তোমার কমেন্ট আসে, আবার লেখো। কি লিখছো আবার বলো। ও তোমরা একটা কমেন্ট ওখানে লিখছো স্যাক মানে কি? স্যাক মানে খাতির বা নিমিত্তে, মানে কোনো কিছুর জন্য। স্যাক মানে কি হচ্ছে কোনো কিছুর জন্য বা কোনো কিছু খাতির বা নিমিত্তে, এটা। চিন্ময়, থ্যাংক ইউ তোমার বোঝার জন্য। আচ্ছা, এখানে বানানটা কোনটা সঠিক সেটা ছিল, বলছে হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং, মানে কারেক্ট স্পেলিং বলতে কোনটা সঠিক বানান সেটা সেটা এখানে তুমি লিখবা। সেটা আনসার কোনটা? সেটা হচ্ছে বি নম্বর, উত্তর হচ্ছে বি নম্বর। তো লিডার বোর্ডটা একটু ভালো করে দেখো, যারা লিডার বোর্ডে এসছো তোমাদের কনগ্রাচুলেশন, তোমরা অনেকেই ভালো স্টুডেন্ট। এবং অনেক ভালো স্টুডেন্ট থাকার পরেও অনেকে হয়তো লিডার বোর্ডে জায়গা করছো, এর কারণ হচ্ছে তোমরা অনেক ভালো জানো। তো আমি চাইবো যে অনেকেই লিডার বোর্ডে আসার চেষ্টা করো, কারণ তুমি পড়ালেখা করার পর নিজেকে যত যাচাই করবা তোমার জন্য ততটা ভালো। তো আমরা যদি দেখি, প্রথমে কি আছে? মামুন আছে, নির্ঝর ধর আছে, আরশাদ আছে, প্রান্ত আছে, মন্তা আছে, মিনহাজ আছে, জারিফ আছে, উদয় আছে, ফাতিন ইসলাম আছে, নাফিজ আছে। আমরা যদি একটু ফার্স্টেস্ট ফিঙ্গারের দিকে দেখি, ফার্স্টেস্ট ফিঙ্গারে তেমন কেউ নাই। আশা করা যায় ভালোই আনসার করছো। মেইমড অর্থ হচ্ছে বিকলঙ্গ। মেইমড অর্থটা তো বিকলঙ্গ। টিএইচসি দি মানে বলতে বোঝায় তোমার, মানে ইওর। তারপরেরটা দেখো কুইজ 2, একটু 2 সেকেন্ড পর আমরা পোল করব। দেখো বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ স্টেড ফাস্টনেস? আমি এটা আজকে ক্লাসে প্রথমেই শেখাইছি। স্টেড ফাস্টনেস শব্দের অর্থ কি? অবিচল।
এই অবিচল শব্দের অ্যান্টোনিম কোনটা, এটা আমরা পোল করছি, আনসার করো। জুই, ভেরি গুড, তোমার আনসার ঠিক আছে। সঞ্চিতা, নেক্সট কোশ্চেনের আনসার করো তাড়াতাড়ি, ফার্স্ট ফার্স্ট। সাবিক, আস্তে আস্তে ক্লাস করো, বুঝতে পারবা। হয়তোবা তুমি লেট জয়েন করছো, সেখানে তোমার ভিডিওটা অমন হয়ে গেছে। ইয়াসিন, দে শব্দের অর্থ হচ্ছে ইওর। কাজী জাকওয়ান, তোমার মেসেজ আসে। অদ্রিতা, মেসেজ আসছে, লিখো। প্রভা, আনডিফ্লেট শব্দের অর্থ খাঁটি বা নির্ভেজাল। দেখো অনেকে কারেক্ট আনসার করছো। এটা একটু টাফ ছিল, তোমরা কতটুকু পড়ছো সেটা দেখার জন্য। স্টেট ফার্স্টনেস শব্দের অর্থ কি, অবিচল, মানে এক জায়গায় সে স্থির থাকবে, যাই কিছু ঘটে যাক না কেন। লয়ালিটি মানে কি, বিশ্বাস। প্যাটেন্স মানে কি, প্যাশেন্স মানে ধৈর্য। ফেইথফুলনেস মানে কি, বিশ্বাস। আর আনসার্টেনিটি মানে কি, আনসার্টেন মানে হতেও পারে নাও পারে। তাহলে আমার স্টেট ফার্স্টনেস মানে অবিচল, আর অ্যান্টোনিম মানে কি, তার মানে সে ঘুরে বেড়াবে। তাহলে আনসার্টেন মানে কি, অপ্রত্যাশামূলক। আনসারটা আছে বি নম্বর। দে ইউ হলো কি, যখন অনেক আগে আমরা গ্রামার লিখতাম না নিরা, তখন গ্রামারে তখন টি এইচ দি, এটা দি দ্বারা, টি এইচ ই, দুইটা ই মানে দি, এই দি দ্বারা ইউ কে বোঝাইতো। বর্তমানে মডার্ন দি এর পরিবর্তে ইউ লিখতে হয়। তো একটু লিডার বোর্ড দেখে আসি আমরা। লিডার বোর্ডে প্রথমে কি আছে, মুকাদ্দিম, কনগ্রাচুলেশন। জারিন, সুভিয়া, সাদ, আহাদ, রহমান, আরশাদ, নওরিন, জুরানা, সাইফ, সাদমান, সাকিন, কনগ্রাচুলেশন এভরিওয়ান। তো বি অ্যালার্ট এভরিওয়ান ফর দ্য কুইজ নাম্বার 3। ঠান্ডা মাথায় কে লিডার বোর্ডে আগে আসতে পারে। প্রথমে আমরা দেখাবো 3 সেকেন্ড, তারপর তোমরা পোল করবা কোশ্চেন বোঝার পরে। রেডি? বলছে হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড গ্রেস। গ্রেস মানে কি, সৃষ্টিকর্তার অনুকূল্য বা সহায়তা। এই গ্রেস শব্দটা এই কবিতাটায় কি হিসেবে ইউজ করা হয়েছে, এ বি সি ডি। আমরা পোলটা কুইজে দিচ্ছি, আনসার করো। আতিকা, ভেরি গুড। ভাষা, তোমার পয়েন্ট পড়ছি। ডিড মানে হচ্ছে কৃতকর্ম। নাজিফা, ডিড বলতে বোঝায় কৃতকর্ম, মানে তুমি ভালো কাজ করেছো। ফাইজা, থ্যাংক ইউ। সাজিদ, ভেরি গুড। জুবাইর, ভেরি গুড। রাইহান, মাহতাব, মাহতাব, গ্রেস বলতে বোঝায় সৃষ্টিকর্তার অনুকূল্য বা সৃষ্টিকর্তার সহায়তা, এমন কিছু। অ্যানগার মানে কি, অ্যানগার মানে রাগ করা। স্ট্রেংথ মানে কি, শক্তি। বিউটি মানে সৌন্দর্য। মাইশা, টয়েল বলে কঠোর পরিশ্রম। দেখা যাক, আমরা শেষ করি এটা। তোমরা তো অনেকেই গুড ভালো আনসার করছো, অনেক ভালো আনসার হচ্ছে, অনেক ইন্টেলিজেন্ট তোমরা। দেখো গ্রেস মানে সহায়তা, তো অ্যাঙ্গার মানে রাগ করা, স্ট্রেংথ মানে শক্তি, বিউটি মানে সৌন্দর্য। এই গুড উইল বলতে বোঝায় সৃষ্টিকর্তার অনুকূল্য বা সহায়তা। আনসার হবে বি নাম্বার। নাজিফা, মেইমড শব্দের অর্থ বিকলাঙ্গ বা পঙ্গু। তো লিডার বোর্ডে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই চলে এসেছে কি, জাফরি, কনগ্রাচুলেশন। তারপর নির্জনধার, তারপর সাদ, তাউকি, মিসবাহ, শাহেদ, বর্ষণ, তহিনুর, বিজ্ঞ, মৃধা, ভেরি গুড। প্রান্ত, কনগ্রাচুলেশন। ইনান, স্নেহা। এই তো লিডার বোর্ড দেখো কত টাইমের ভিতরে, ন্যানো সেকেন্ড টাইমের ভিতরে চলে আসছো তোমরা সবাই। তাহলে আমাদের 3টা কুইজ গেল। আমরা এর পরবর্তীতে আসি। আফ্রিদা, ভেরি গুড। শরীফুর রহমান, মুবিন, রামিসা, জাহারা, ভেরি গুড। আরশাদ, নুসাইবা, ভেরি গুড। মৃদুলা, শাফিন। মালিকানা অর্থ বোধ পসেসিভ, যেমন মাই, এই ওয়ার্ড দ্বারা মাই ফাদার, মাই মাদার, এগুলো। দেখো কুইজ 4-এ আসি আমরা। কুইজ 4টা ভালো করে 3 সেকেন্ড দেখো, এটা লিডার বোর্ডে টেনে আসতে পারবা। বলছে হুইচ ওয়ার্ড কারেক্টলি কমপ্লিটস দ্য ফ্রেজ। এই যে সেন্টেন্সটা দেখছো, এই সেন্টেন্সের ভিতরে খালি ঘরে কোন ওয়ার্ডটা হবে, এ বি সি ডি। 3 সেকেন্ড টাইম পাবা, তারপর কুইজটা পড়লে দেয়া হবে, তখন আনসারটা দিবা। ওকে, রেডি এভরিওয়ান? আমরা কুইজটা দিলাম, আনসার করো।
শারাফুর রহমান, ভেরি গুড। প্রান্ত, অদ্রিতা, ভেরি গুড। আনসার লেখো কুইজে। এই কুইজে পোল, আমরা যে পোল দিয়েছি এখানে আনসার করো। আজকে আমাদের আর্টিকেলের অনেক সুন্দর সুন্দর কোশ্চেন আছে, কুইজ আছে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনের মতন। তোমরা জানো যে গতকালকে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের পরীক্ষা হয়েছে, সেখানে যে টাইপের কোশ্চেন হয়েছে একদম সেই টাইপের কোশ্চেন, মানে অপশনের প্রত্যেকটাই সেম, এটা উত্তর ওটা উত্তর। সো আমাদের এরপরে যে সেকেন্ড পার্টের কুইজগুলো আছে সেগুলো আরো বেশি সুন্দর। তো দেখো এখানে কি আছে, আমরা পড়ছি ল্যান্ড অফ আওয়ার বার্থ, হে আমার জন্মভূমি। তাহলে আনসারটা কি হবে? এ নাম্বার হবে। একদম সহজ ছিল এটা। আলিফ, দে মানে ইউ, প্লিজ মানে শপথ করা। দেখা যাক লিডার বোর্ডে কি এসছে। ভেরি গুড। অর্ণব, অর্ণব প্রথমে এসছে, তারপর আরশাদ, তারপর জাফরি, জাফরি এর আগেও ছিল, তারপরে জাফরির পরে জেরিন, তারপরে দীপ, তারপর মামুন, মুকাদ্দিম ছিল এর আগে, মুকাদ্দিম, তারপর নির্জন, নির্জন এর পরে চলে এসছে, নির্জন অনেক আগে ছিল, নির্জন, মিসবা, প্রান্ত, প্রান্ত চলে এসছে। দেখা গেল বিয়ার দে ইয়োগ বলতে বোঝাচ্ছে যেভাবে গরু কাঁধে করে লাঙল নিয়ে পুরো জমিটা চাষ করে, তোমাকেও ঠিক লাঙলের মতন পিছে তোমার কি আছে, একটা অদৃশ্য রেসপন্সিবিলিটি আছে, এই রেসপন্সিবিলিটি তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে, এটা বোঝাচ্ছে। তারপরে দেখো কুইজ নাম্বার 5, ভালো করে পড়ো। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ওয়াক আনকাউড, আমি তোমাদের শেখাইছিলাম আনকাউড শব্দের অর্থ কি, একটু খাতা দেখে নাও আনকাউড মানে কি। ওয়াক আনকাউড ইমপ্লাই ইন দ্য পোয়েম, আনকাউড এই ওয়ার্ডটা আমাদের পোয়েমে কি অর্থে ব্যবহার করা হয়েছে, ওয়াক আনকাউড। 4 সেকেন্ড পরে এটা আমরা লঞ্চ করব, তো খাতাপত্র দেখে নাও আনকাউড শব্দের অর্থ কি। আনকাউড শব্দের অর্থ দেখলে তুমি আনসারটা করতে পারবা। তো আমরা 4 সেকেন্ড পরে এই কুইজটা লঞ্চ করব, উত্তর করবা। নুরা, যখন আগে এই THUI দিয়ে না, THD এইগুলো আগে ইউ এর সমাপকে লেখা হতো, এটা বর্তমান ইউ লেখা হয়, আগে এটা দি ছিল। কবিতা থেকে কিভাবে প্রশ্ন আসবে? কবিতা থেকে তোমার এগুলো বেসিক্যালি আগে তো সামারি আসতো, সামারি তো এখন আসবে না। তো কবিতা থেকে তোমার ওয়ার্ডগুলো জানার জন্য ইন ফিউচার, মানে কবিতাটা এটা দেওয়ার জন্য, তোমার পারস্পরিক জ্ঞান লাভের জন্য পরীক্ষা আসার সম্ভাবনা কম। তবে এগুলো তোমাকে শিখতে হবে, ইন ফিউচার যখন বড় ক্লাসে পড়বা এগুলো সামারি তোমাকে লিখতে দিতে হবে, অথবা যে কোনো কিছু আসতে পারে এগুলো শেখার জন্য। ইমপ্লাই মানে কোনো কিছু বহন করা। হ্যাঁ লিনাত, ব্রেক হবে একটু পরে। মুবদি, তোমার কমেন্ট যায়, তুমি আনসার লেখো। ইমপ্লাই মানে কোনো কিছু বহন করা। তো দেখা যাক, এখানে আমি তোমাদেরকে বলেছিলাম আনকাউড শব্দের অর্থ হচ্ছে ভয় বিহীন, আর ওয়াক মানে কি, চলাফেরা, তাহলে ভয়বিহীন ভাবে চলাফেরা করা। ওয়াক উইথ ফেয়ার মানে ভয়ের সাথে তুমি চলছো, আর ওয়াক উইথ কনফিডেন্স মানে সাহসের সাথে চলছো, মানে তোমার কোনো ভয় নেই। আনসারটা হচ্ছে বি নাম্বার। আর ওয়াক উইথ ডাউট মানে কি, সমস্যা নিয়ে চলছো। ওয়াক উইথ হেজিটেশন সমস্যা নিয়ে চলছো। ওয়াক উইথ ফেয়ার ভয় নিয়ে চলছো। আর ওয়াক উইথ কনফিডেন্স মানে সৎ সাহস নিয়ে চলছো। আনসার হচ্ছে বি নাম্বার। এই দেখো সকল লিডার বোর্ড দেখতে চাই, লিডার বোর্ডে কি আছে দেখি। লিডার বোর্ডে প্রথমেই MD সায়াদ ইবনে মামুন, তারপরে মুবিন, আরশাদ, দীপ, নাহিন, মুকাদ্দিম, উজায়ের, সাদিদ, কাজী জাকওয়ান, নওরিন, তোমাদেরকে কনগ্রাচুলেশন। আর যদি ফার্স্টেস্ট ফিঙ্গারে যাই, ফার্স্টেস্ট ফিঙ্গারে একজন ভুল আছে, এটা না পাবলিশ করি, লিডার বোর্ডই পাবলিশ থাকুক। আরাফাত আবার লেখো। তো এইগুলো ছিল আমাদের ফার্স্ট পার্টের। তো এরপর আমাদের কোশ্চেন আছে এই পোয়েমের, বলছে হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস, প্রমিস মানে কি, প্রতিজ্ঞা করেছিল, টু দেয়ার মাদারল্যান্ড মানে জন্মভূমির প্রতি কি প্রতিজ্ঞা করেছিল। জন্মভূমির প্রতি কি প্রতিজ্ঞা করেছিল বলতো? জন্মভূমির কাছে প্রতিজ্ঞা করেছিল, দ্য চিলড্রেন শিশুরা, প্রমিস প্রতিজ্ঞা করেছিল, টু লাভ অ্যান্ড ওয়ার্ক ফর দেয়ার মাদারল্যান্ড, তার মানে জন্মভূমিকে তারা ভালোবাসবে এবং জন্মভূমির সাথে কি করবে, বিভিন্ন কাজকর্ম করবে। সেকেন্ডটা কি ছিল, হোয়াট কি, ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম, আমরা আজকে কবিতায় পড়েছিলাম না, সমস্ত কিছুতে শিশুরা কি বলেছিল, হে সৃষ্টিকর্তা আমাদেরকে শিক্ষা দান করুন, বলেছিল না, কি শিক্ষা দান করুন। দ্য চিলড্রেন আস্ক গড, গডের কাছে মানে সৃষ্টিকর্তার কাছে চেয়েছিলেন, টু টিচ দেম তাদেরকে শিক্ষা দিতে, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব নিতে,
সেলফ কন্ট্রোল নিজেদের কি করতে, নিয়ন্ত্রণ করতে, এন্ড কম্পেশন মানে ভবিষ্যতে এগিয়ে যেতে, এই তিনটার উপরে। ডু ইউ লাইক দ্য পোয়েম, হোয়াই? তোমরা কি এই কবিতাটা কি পোয়েমটাকে পছন্দ করো? যদি পছন্দ করো ওয়াই লিখবা, আর পছন্দ না করলে এন লিখবা। দেখা যাক কে কে এই কবিতাটা পছন্দ করে। জারিফ, সুভা, মাহি, আলভি, ইভান, সানিয়াদ, দুলা, ওয়াফি, আদনান, আরফা, নাফিজা, মৌমি, জাহিন, আলভি, জয়। ভেরি গুড, তোমরা সকলে কবিতাটা পছন্দ করছো। কেন পছন্দ করছো? পছন্দ করার কারণ হচ্ছে, ইয়েস আমি কবিতাটা পছন্দ করি, আই লাইক দ্য পোয়েম বিকজ ইট টিচেস, এটা আমাদেরকে কি শেখায়, কি শেখায়? ইট শেখায় ইম্পর্টেন্ট ভ্যালুজ, মানে গুরুত্বপূর্ণ মূল্যবোধ। তার মানে তুমি এই কবিতাটা যদি একটু ভালো করে পড়ো, তাহলে তোমার পড়ালেখার প্রতি এক ধরনের আগ্রহ জন্মাবে। শুধুমাত্র ক্লাসে ফার্স্ট হবা না, তুমি তখন স্কুল ফার্স্ট হবা। এই ছিল আমাদের কোশ্চেন। এরপরে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ম্যাচিং কলাম। তো এই ম্যাচিং কলামটা কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে আগে দেখাই। এটা পরীক্ষায় আসবে এবং 5 নম্বর এটাতে থাকবে। আর পরীক্ষায় তোমাদের একটা ভালো কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে, পরীক্ষায় যে অংশ সকলেই পারে তোমাকেও সেটা পারতে হবে এবং সেটাতে ফুল নাম্বার তুলতে হবে। এই ফুল নাম্বার তোলার জন্য এই ম্যাচিংটাকে বেছে নেবা। এখানে 5 নম্বর ভিতর যেন তুমি 5ই পাও, কোনো রকমের ভুল করা চলবে না এখানে। তো এটা উত্তর কিভাবে তুমি লিখবা? যখন তুমি উত্তর লিখবা, ধরো এই পাশে আমার কি আছে, এ আছে না, এই এর সাথে এই পাশে আমার কোনটা মিলে দেখবো। ফুড মানে খাদ্য, ইজ ওয়ান অফ দা বেসিক, ফুড ইজ ওয়ান অফ দা বেসিক কি, বেসিক নিডস। খাদ্য হচ্ছে আমাদের 5টা মৌলিক অধিকারের মধ্যে একটা, তাহলে ফুড ইজ ওয়ান অফ দা বেসিক নিডস অফ হিউম্যান বিংস। তাহলে এর সাথে যাচ্ছে 2, তাহলে লিখবো এ প্লাস 2, রোমান সংখ্যা 2, তারপর এখানে একটা কোলন দিব, দিয়ে এটা আমি লিখে দেবো। টোটালি লিখবো কিভাবে, এইভাবে, ফুড ইজ ওয়ান অফ দা বেসিক, তারপরে কি আছে, বেসিক নিডস অফ হিউম্যান বিংস। এইভাবে আমার আনসারটা সাজাইতে হবে, বুঝতে পারছো? তো তোমাদের এখন কাজ হচ্ছে, তোমরা আমাকে বলবা ম্যাচিং অনেক ইজি। হ্যাঁ, ম্যাচিং অনেক ইজি, এই কারণে বলেছি পরীক্ষায় ফার্স্ট আর 2টা ওয়ে। একটা হচ্ছে সকলে যা পারে আমাকে তাই পারতে হবে, কোনো ভুল করা যাবে না। আর সকলে যা না পারে সেখানে আমার টোটাল ভালো রেজাল্ট করতে হবে, তাহলে আমি টোটালি ফার্স্ট হতে পারবো। তো ফুড ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান বিংস। বলো তো বি নম্বর কি হবে? ইট ইজ ইসেনশিয়াল। বি এর সাথে কি হবে বলো? সিনান আমাদের আনসার উত্তর দিয়েছে, শশী দিছে, আফরা দিছে, নাফিয়া, মাইমুনা, শাফিন, ইনান, মারুফ, মিনহাজ। তোমরা তো অনেক তাড়াতাড়ি আনসার করতে পারছো। ইট ইজ ইসেনশিয়াল কিসের জন্য? এটা খুবই দরকারি ফর আওয়ার সার্ভাইভাল। তাহলে এটার সাথে কত নাম্বার যাবে? 3 নাম্বার যাবে। যেন এইভাবে টিক চিহ্ন দিয়ে রেখো না, তাহলে কিন্তু হবে না। উই ক্যান নট লাইভ, আমরা বাঁচতে পারি না এটা ছাড়া, তাহলে এর সাথে কত নাম্বার যাবে? 1 নাম্বার যাবে। বলছে সো উই মাস্ট অলওয়েজ, তাহলে আমাদের সকলের জন্য কি ভালো খাবার দরকার, তাহলে হ্যাভ গুড ফুডস। গুড ফুড মিন্স ভালো খাদ্য, মানে দ্য রাইট নিডস অফ হিউম্যান বিংস। তাহলে এখানে কোনটা হবে? 2 নাম্বার হবে। এটা হচ্ছে তোমার উত্তর। আর ফুড ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস, ফুড ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ হিউম্যান বিংস, কাইন্ড অফ ফুড, তাহলে এখানে হবে আইভি। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। এটা কি সকলেই বুঝছো? যদি বুঝে থাকো ওয়াই লিখবা, আর যদি না বুঝে থাকো এন লিখবা। এটা অনেক সহজ, এটা যদি একটু পারো 5-এ 5 পাবা একেবারে। এই তোমাদের সকলের মেসেজ আসে, তোমরা অনেক মানুষ তো, কার নাম থেকে কারো যদি নাম না নি কেউ মনে কষ্ট পাবে না। টোটাল 836 জন আছে, 836, সকলের নাম নেওয়া সম্ভব? বলো। সারভাইভাল মানে কি? সারভাইভাল মানে বেঁচে থাকা। দিব্য, মরিয়ম, তাসনিম, বর্ণ, শাফিন, সুলাইমান, ফায়াজ, ইব্বান। ভেরি গুড, তাহলে এটা অনেক ইজি ছিল। তো ইজি জিনিসই তোমাদের দিচ্ছে। একটা হচ্ছে হোমওয়ার্ক, এটা কত? হোমওয়ার্ক 1, এটা হচ্ছে হোমওয়ার্ক 2, এটা হোমওয়ার্ক, ওইটা ছিল হোমওয়ার্ক 1, এটা হচ্ছে হোমওয়ার্ক 2। এরপরে তোমাদের ব্রেক থাকবে 10 মিনিটস, তারপরে আমরা ক্লাস শুরু করব, তারপর আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে। 10 মিনিটের একটা ব্রেক, 10 মিনিট পর আশা করি সকলেই তোমরা থাকবা। ব্রেক থাকছে 10 মিনিটের।
তোমাদের সকলকে স্বাগতম ব্রেকের পরবর্তীতে। আসলে সকলে জয়েন করছো, হ্যাঁ 7টা বেজে গেছে নাজিফা, আমরা শুরু করব। টাইমস আপ নওরিন। ওয়ালাইকুম আসসালাম স্নেহা, প্রতীক্ষা, ওয়েলকাম ব্যাক। এই গেম তাই তো। তো দেখো আমাদের ই9 আমরা ইংলিশ ফার্স্ট পার্ট শিখছি ই9-এ, আর ই10 যেটা আছে আমাদের সেটা আর্টিকেলের উপরে। আর্টিকেল আমরা তোমাদের গত ক্লাসে পার্ট 1 শেখাইছি। পার্ট 1-এ কি ছিল? পার্ট 1-এ ছিল কোথায় তুমি এ, এন এবং দি এগুলো ইউজ করবা। আর পার্ট 2 যেটা সেটা হচ্ছে নট ইউজ অফ এ এন দি, তার মানে এই এ, এন এবং দি কোন কোন জায়গায় তুমি ইউজ করতে পারবা না, মানে কোন কোন জায়গায় তোমার ইউজ করা যাবে না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। রায়ান, টাইমস আপ। জাকওয়ান, হেজিটেশন বলতে বোঝায় কোনো চিন্তা মগ্ন, মানে হেজিটেশন মানে কোনো কিছুতে তুমি চিন্তা করছো, অনেক চিন্তা, অধীর চিন্তা। হুমায়রা, ভেরি গুড, ইউ নো দ্যাট। তো তাহলে আমরা ক্লাসটা শুরু করি, ভালো করে দেখবা। তোমার এখানে যতগুলো রুলস আছে, বিশেষ করে অনেকগুলো রুলস আছে, তোমার 10+ রুলস আছে। এই রুলস গুলো তুমি যদি একটু ভালো করে জানো, আই থিঙ্ক তোমার আর্টিকেল তুমি সবার চাইতে বেশি ভালো পারবা এবং সবার চাইতে বেশি ভালো জানবা। আর একটা জিনিস মনে রাখবা, সেই ক্লাস 6, 7, 8, 9, 10 সব ক্লাসে আর্টিকেল সেম। এমন না বড় ক্লাসের আর্টিকেল বেশি বড়, ছোট ক্লাসের আর্টিকেল সবচেয়ে ছোট। আর্টিকেল সব সমান, মানে আর্টিকেল রুলস সব সমান, তার কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে ক্লাসে। তাহলে তোমাকে কি করতে হবে? বেসিক গ্রামারের প্রতি বেশি জোর দিতে হবে, এই আর্টিকেলের রুলস গুলো বেশি ভালো করে জানতে হবে। তুমি যদি আগেই জানো আর্টিকেল গুলো কোথায় বসে না, তাহলে তোমার বোঝার ক্ষেত্রে, আনসার করার ক্ষেত্রে অনেক সহজ হবে, লেখার মানটা অনেক ভালো যাবে। নোভা, হেরিটেজ শব্দের অর্থ হচ্ছে ঐতিহ্য, যেটা অনেক আগে থেকে চলে আসছে। যেমন তোমাদের বাসার একটা ঐতিহ্য আছে, মানুষজনের ঐতিহ্য আছে, বাংলাদেশের ঐতিহ্য আছে, এটা। তো দেখো, অমিশন শব্দের অর্থ কোথায় আর্টিকেল বসে না। তো প্রথমেই যে 1 নম্বর রুলসটা লিখছে, বলছে প্লুরাল নাউনের পূর্বে এ বা এন বসে না। তাহলে তোমার ছোট ভাবে যদি আমি বলি, নাউন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাউন, আর একটাকে কি বলতে পারো? প্লুরাল নাউন। একটা হচ্ছে সিঙ্গুলার, আর একটা কি নাউন? প্লুরাল নাউন। তো তুমি সিঙ্গুলার নাউন কি? সিঙ্গুলার হচ্ছে বয়, সিঙ্গুলার কি গার্ল, এগুলো কি সিঙ্গুলার না? আর প্লুরাল করলে কি হবে? বয়েজ, গার্ল থেকে কি হবে? গার্লস। তো যখনই দেখবা কোন নাউনটা এই যে এমন প্লুরাল আছে, সেইগুলোর সাথে তুমি কি ইউজ করতে পারবা না? আর্টিকেল ইউজ করতে পারবা না। যেমন এই যে রোজেস আছে, এটা কি প্লুরাল, তার পূর্বে কি বসবে না? আর্টিকেল বসবে না। এই যে হর্সেস, এর আগে কি আর্টিকেল বসবে না। দেখছো, এইগুলোর পূর্বে আর্টিকেল বসে নাই। মনে থাকবে? তার মানে যদি কোনো ওয়ার্ড প্লুরাল হয়, প্লুরালের পূর্বে কি করতে পারবা না? আর্টিকেল বসাইতে পারবা না। কিন্তু তবে নির্দিষ্ট করলে দি বসবে। নির্দিষ্ট করলে কি? সাধারণত যদি প্লুরাল ওয়ার্ডটা এই পাশে তোমার আর্টিকেল আর এই পাশে তোমার প্রিপজিশন এমন ভাবে থাকে, আর্টিকেল এবং প্রিপজিশন থাকে, তাহলে তখন এই জায়গায় কি বসবে? আর্টিকেল বসবে। বেসিক্যালি এই ওয়ার্ড গুলো দেখো, এখানে কি আছে? আর্টিকেল আছে দি, আর এখানে কি আছে? প্রিপজিশন আছে। তাহলে নির্দিষ্ট করে বোঝালে তখন তুমি আর্টিকেল বসাতে পারবা। দ্যাট মিনস সেটা বোঝাচ্ছে, যদি কখনো এই প্লুরাল ওয়ার্ড গুলোর পর একটা প্রিপজিশন থাকে, তাহলে তার পূর্বে মাস্ট বি কি বসবে? দি বসবে। এটা কি বুঝতে পারছো? যাদের স্কিন ঝাপসা দেখাচ্ছে, তোমরা একটু আর একটু ভালো করে দেখো, আমি এটা আবার বোঝাচ্ছি। আমি প্রথমে বললাম, যদি কখনো দেখো প্লুরাল নাউন, কি নাউন? প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউনের পূর্বে কখনো কি বসবে না? আর্টিকেল বসবে না, ক্রস বসবে। যেমন তুমি বলতে পারো বয়েজ, তাহলে এর পূর্বে কিছু বসবে না। যেমন তুমি বলতে পারো গার্লস, তাহলে এর পূর্বে কি বসবে না। কিন্তু এইগুলোর পূর্বে আর্টিকেল দি বসবে। কখন বসবে? যখন এই যে তুমি বয়েজটা লিখবা, বয়েজের পরে যদি অফ থাকে, আর এই পাশে কি হবে? দি হবে। তার মানে এটা দ্বারা নির্দিষ্ট করেছে, দ্য বয়েজ অফ, দ্য গার্লস অফ। বোঝাইতে পারলাম? তার মানে আমরা কি জানি? শুধুমাত্র যদি প্লুরাল কমন নাউন থাকে, যেমন বয়েজ, গার্লস থাকে, তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যদি এই প্লুরাল কমন নাউন গুলো বা প্লুরাল নাউন গুলো এরপরে একটা আর্টিকেল থাকে, তাহলে তার পূর্বে তুমি কি বসাই দিবা? আর্টিকেল দি বসাই দিবা। বুঝছো কিনা? কমেন্ট বক্সে লেখো তো। হাবিবা, কমেন্ট দেখা যায়, লেখো তো। যদি বুঝো ওয়াই লিখবা, আর যদি না বুঝো এন লিখবা। আমি একদম সহজ ভাবে গেছি। ভেরি গুড। উদয়, মাইশা, আফরা, জুহা, মিমি, নাবিলা, রাফিকা, রামিসা, বর্ণ, আলভি, ভেরি গুড। সকলে বুঝছো। তার মানে কি? প্লুরাল হইলে আর্টিকেল বসবে না, কিন্তু প্লুরালের পরেও যদি প্রিপজিশন থাকে, তারপর আর্টিকেল দিয়ে বসবে। দেখো, প্লুরাল কোনো কিছু নাই এর পূর্বে, এই
এগুলো প্লুরাল, এরপরে কিছু নাই, তাহলে এর পূর্বে ক্রস। কিন্তু এগুলো প্লুরাল, এরপরে কি আছে, প্রিপজিশন আছে, তার জন্য কি বসছে, আর্টিকেল দি বসছে। তার মানে এক নম্বরটা বুঝছো। সেই কারণে এখানে দেখছো এই যে রোজ, এরপরে কি আছে, অফ আছে, তাহলে তার পূর্বে কি বসবে, দি। কিন্তু রোজেস এর পরে কিছু নাই, সেই কারণে এখানে ক্রস। দেখছো, এইটুকু যদি তুমি একটু ধরে ধরে যাও, তার মানে তোমার জন্য সহজ। এখন আসলে 2 নম্বরটাই বলছে আনকাউন্টেবল নাউন। তোমাদেরকে পড়াইছিল নাউন 2 প্রকার, একটা কাউন্টেবল, আনকাউন্টেবল। যেটা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল। তাহলে এমন কিছু ওয়ার্ড আছে, একটা হচ্ছে অ্যাডভাইস, একটা ইনফরমেশন, একটা নিউজ, একটা ব্যাগেজ, লাগেজ। এই ওয়ার্ড গুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, চোখ বন্ধ করে শিওর থাকো, তার পূর্বে কখনো কি বসাইতে পারবে না, আর্টিকেল বসাইতে পারবে না। এমন আরো উদাহরণ আছে, মানি, মানিও একটা আনকাউন্টেবল, তো এদের পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না। মাই টিচার গেভ মি গুড অ্যাডভাইস, তুমি অ্যাডভাইসের পূর্বে কি বসাতে পারবে না, আর্টিকেল বসাতে পারবে না। সিমিলারলি দ্য পুলিশ ফেল টু গেট কারেক্ট ইনফরমেশন, দেখো ইনফরমেশনের পূর্বে কি বসাতে পারবে না, আর্টিকেল বসাতে পারবে না। সিমিলারলি তুমি কি বলতে পারবা, আই নিড মানি, মানির পূর্বে কি কিছু বসাতে পারবা, পারবা না। বুঝছো? তাহলে এই সমস্ত ওয়ার্ড আজকেতে মনে রাখো, অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, লাগেজ, মানি, এইগুলো যেখানেই থাকবে না কেন, সেগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। ব্যাগেজ মানে তল্পি তল্পা সহ, আর লাগেজ মানে লাগেজ, যেখানে কোনো জিনিস তুমি রাখো, নিয়ে যাও। বুঝতে পারছো? তার মানে তোমার তো সহজ হয়ে গেল, এই ওয়ার্ডগুলো যেখানেই যাবা সেখানে কোনো আর্টিকেল বসবে না। একটা উদাহরণ এমন হইতে পারে, উদাহরণটা দেখো কেমন, যেমন পরীক্ষায় তোমাকে দিছে, আই নিড ড্যাশ অ্যাডভাইস। অপশনে মনে করো এ আছে, অপশন বি তে এন আছে, অপশন সি তে ডি আছে, অপশন ডি তে ক্রস আছে। তোমাকে তো শেখাই দিয়েছি, যদি কখনো দেখো আনকাউন্টেবল নাউন, এটা কি নাউন, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এই আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসবে না, তাহলে এখানে ক্রস। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসবে, ক্রস। এমন আরো আনকাউন্টেবল নাউন হচ্ছে অ্যাডভাইস, এমন আরো উদাহরণ হচ্ছে ইনফরমেশন, আরো উদাহরণ হচ্ছে মানি। তাহলে এইগুলোর পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না, এগুলোর পূর্বে কি বসবে, ক্রস। তাহলে এটা বুঝছো। তবে আনকাউন্টেবল নাউনের সঙ্গে যদি মেজার করা কোনো ওয়ার্ড থাকে, দেখো আমি ওয়াটারের আগে কিছু বসাতে পারবো না, কিন্তু তার আগে বলছে এ গ্লাস অফ ওয়াটার, এই গ্লাসের কারণে আমি এ বসাতে পারবো, এটা তেমন কোনো বিষয় না। তাহলে আমাকে যদি শুধু বলে ওয়াটার, ওয়াটার তো গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, তাহলে ওয়াটার পূর্বে আমি কিছু বসাতে পারবো না। কিন্তু বলছে এ গ্লাস অফ ওয়াটার, কয়টা গ্লাস, গ্লাসের কারণে কি বসাচ্ছি, এ বসাচ্ছি। তাহলে এখানে মেইনলি আর্টিকেলটা বসছে কিসের কারণে, গ্লাসের কারণে, ওয়াটারের কারণে না কিন্তু। তারপর 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু স্টার মার্ক দিয়ে রাখো। এটা কি বলছে, বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে এ বা এন বসে না। তার মানে যতগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসবে না, এ বা এন বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অনেস্টি, ব্রেভারি মানে সাহসিকতা, তারপরে কি হইতে পারে, ভয় পাওয়া ইংরেজি কি, ভয় পাওয়া ইংরেজি কি বলতো, ডেঞ্জার। এইগুলোকে কি বলা হয়, এইগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যেগুলোকে চোখে দেখা যায় না, কিন্তু স্পর্শও করা যায় না, গণনাও করা যায় না, চোখে দেখতেও পারবে না, স্পর্শ করতে পারবে না, গণনাও করতে পারবে না, সেইগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসে না, এ বা এন বসে না। ভেরি গুড, অ্যাফ্রাইড। সাদমান সাকিন বলো। একজন আমাদেরকে কোশ্চেন করছে, দি কখন বলে আর দা কখন বলে। খুব ভালো একটা কোশ্চেন, দেখো, হি ইজ দা বেস্ট বয়, আর গার্ল, গার্ল তো লিখতে পারবো না যেহেতু হি দিয়েছি, তো এটা দেখো একটু, হি ইজ দা বেস্ট বয়। আর এখন যদি বলো দা বয়, হি ইজ দা বেস্ট বয়, এটাকে বলবা দা, আর যখন বলবা বয় তখন বলবা দি বয়। শব্দের প্রথমে থাকলে এটাকে বলবা দি, আর মাঝখানে থাকলে কি বলবা দা। হি ইজ দা বেস্ট বয়, এটাকে কি বলবা দা, আর এটাকে কি বলবা দি। আশা করি তোমার আনসার পাইছো। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ বা এন বসে না, তাহলে অনেস্টি, ব্রেভারি, ডেঞ্জার, এগুলোর পূর্বে তুমি কি বসাতে পারবা না। আরেকটা উদাহরণ হতে পারে কি, অ্যাফ্রাইড, এগুলোর পূর্বে এ বা এন বসবে না। তারপরে আসো আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, বলছে অমিশন অফ জিরো আর্টিকেল, কোনো কোথাও আর্টিকেল বসাতে পারবে না। সেগুলো হচ্ছে
যদি কোনো প্রপার নাউন পাও তার পূর্বে আর্টিকেল বসাতে পারবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন একটু আগে আমরা শিখে আসলাম, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কি বসাতে পারবো না, আর্টিকেল বসাতে পারবো না। ম্যাটেরিয়াল নাউন মানে উপাদানবাচক, সেখানে আর্টিকেল বসাতে পারবো না। প্লুরাল কমন নাউন তার পূর্বেও কি বসে না, দি বসে না। যেমন ঢাকা একটা প্রপার নাউন, মানুষের নামও কি প্রপার নাউন, তাহলে ঢাকা হচ্ছে প্রপার নাউন, এর পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না। ফরগিভনেস এটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি, যে নাউনকে চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, গণনা করা যায় না, তার পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না। তারপরে কি পড়েছে আমরা, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না। দেখো আয়রন একটা ম্যাটেরিয়াল নাউন, গোল্ড একটা ম্যাটেরিয়াল নাউন, সিলভার একটা ম্যাটেরিয়াল নাউন, সেই কারণে এর পূর্বে কি বসেনি, কোনো আর্টিকেল বসেনি। দেখো কাউ কি ছিল, কাউ হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল কি, কাউজ। তো যতগুলো প্লুরাল কমন নাউন আছে সেগুলোর পূর্বে আর্টিকেল বসবে না। একটু আগে তো আমরা দেখে আসলাম যতগুলো প্লুরাল নাউন আছে তার পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। তাহলে প্লুরাল কমন নাউনের পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না। তাহলে এখানে আমরা দেখলাম যতগুলো নাউন নাম বললাম, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্লুরাল কমন নাউন, এর পূর্বে কি বসবে না, আর্টিকেল দি বসবে না। কিন্তু প্লুরাল কমন নাউনের পরে প্রিপজিশনাল ফ্রেজ, এই দেখো সেই জিনিস আবার ফেরত এসেছে, একটু আগে তোমাদের যেটা শেখালাম। যদি কোনো প্লুরাল নাউন তার পূর্বে কি থাকে, প্রিপজিশন থাকে, তার পূর্বে কি বসবে, দি বসবে। যেমন কি শেখাইছিলাম কি, বয়েজ, তাহলে এর পূর্বে ক্রস। কিন্তু যদি বয়েজ এর পরে অফ থাকে বা কোনো কিছুটা প্রিপজিশন থাকে, তাহলে এখানে কি বসবে, দি বসবে। দেখো একই জিনিস আবার এসছে, দেখছো এই যে ওম্যান, ওম্যানের পরে কি পাইছো, ইন। ফ্লাওয়ার্স এর পরে কি পাইছো, ইন। এইগুলো কি প্রিপজিশন না, তাহলে প্রিপজিশন যদি পাও এই প্লুরাল নাউনের পূর্বে কি বসবে, দি বসবে। তার মানে আর্টিকেল কত সহজ দেখো। তার মানে যদি কোনো প্লুরাল হয়, প্লুরালের পূর্বে আর্টিকেল বসবে না। কিন্তু যদি প্লুরালের পরে একটা প্রিপজিশন থাকে, এই যে প্রিপজিশন তুমি পেয়ে গেছো, তাহলে তার পূর্বে কি বসাবা, আর্টিকেল বসাবা। আর এই জিনিসগুলো ভালো করে শিখবা। প্রপার নাউন মানে তোমার নাম, মানুষের নাম, এগুলোর পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর পূর্বে আর্টিকেল বসবে না। ম্যাটেরিয়াল নাউন, এই যে ম্যাটেরিয়াল নাউন, গোল্ড, আয়রন, সিলভার, এগুলোর পূর্বে আর্টিকেল বসবে না। আর প্লুরাল কমন নাউন, এগুলোর পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না। তারপরে আসো, তারপর এগুলো একেবারে সহজ। আজকে মনে রাখবা, ভাষার নামের পূর্বে দি বসে না। তার ইংলিশ একটা ভাষা, এর পূর্বে কি বসবে না, দি বসবে না। তবে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি ব্যবহার করা হয় তার পূর্বে কি বসবে, দি বসবে। আমি আবার রিক্যাপ করি, ভাষার নামের পূর্বে কি বসবে না, দি বসবে না। তাহলে ভাষার নামের পরে যদি ল্যাঙ্গুয়েজ থাকে তখন কি বসবে, দি বসবে। পপুলার শব্দের তো জনবসতিপূর্ণ বা জনবহুল। না, তোমার আনসার ঠিক আছে। কাউয়ের প্লুরাল কি, কাউয়ের সাথে এর যুক্ত করে দাও। মরিয়ম, কুইজ গুলো অনেক ইন্টারেস্টিং কুইজ আছে, একটু পরে দেখো। তাহলে আমরা কি শিখলাম, ভাষার নামের পূর্বে দি বসবে না। গত ক্লাসে ভাষার নামের কিন্তু কুইজ দিছিলাম, সো বি সিরিয়াস, এটা ভালো করে বোঝো। তাহলে যদি কখনো ভাষার নাম থাকে, ভাষার নামের পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না। কিন্তু ভাষার নামের পরে কি আছে, ল্যাঙ্গুয়েজ শব্দটি যুক্ত করা আছে, তখন আর্টিকেল বসবে। সো বাংলা, ইংলিশ, এগুলো ভাষা, এগুলো পূর্বে আর্টিকেল বসবে না। কিন্তু এগুলোর পরে যদি একটা ল্যাঙ্গুয়েজ থাকে, এই ল্যাঙ্গুয়েজ থাকার কারণে কি বসবে, দি বসবে। তাছাড়া ভাষা দ্বারা যদি কোনো জাতি বোঝায়, তাহলে আমরা শিখেছিলাম জাতি বোঝালে তার পূর্বে কি বসবে, দি বসবে। তো এইটা ভালো করে খেয়াল করো, হি স্পিক্স ইংলিশ, সে কিসে কথা বলে, ইংরেজিতে কথা বলে। তুমি একটু আগে শিখলে যদি কোনো ভাষার নাম থাকে, ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, সেখানে কোনো আর্টিকেল বসে নাই। কিন্তু সে কিসের মতো কথা বলে, হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে। লাইক দ্য ইংলিশ, ইংরেজি জাতির মতন। তাহলে এই ইংলিশ দ্বারা কি বোঝাচ্ছে, জাতি। আর জাতি বোঝানোর কারণে এখানে কি বোঝাচ্ছে, দি। তাহলে দেখো, ভাষার নামের পূর্বে দি বসে না, কিন্তু জাতি বোঝালে সেখানে দি বসে। একেবারে সহজ। 3 নম্বরটা দেখো, দিন বা মাসের নামের পূর্বে দি বসে না। এই যে দিন, মন্ডে, এর পূর্বে কিছু বসবে না। তারপরে কি বসে, মাসের নাম, এই যে জানুয়ারি, তাহলে এগুলোর পূর্বে কি বসে না, দিন বসে না। তারপরে আসো, এগুলো একেবারে ইজি। বলছে রোগের নামের পূর্বে দি বসে না। তাহলে যতগুলো রোগ আছে, এই রোগের নামের পূর্বে কি বসবে না, দি বসবে না। যেমন কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, এইগুলোর পূর্বে কি বসবে না, দি বসবে না। তবে ব্যতিক্রম হচ্ছে এই 3টা জিনিস মনে রাখবা, এই 3টা জিনিসের ক্ষেত্রেই কেবল কি হয়, দি বসে। তাহলে এই 3টা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, এই 3টা খুব ভালো করে মনে রাখবা। শুধুমাত্র এই 3টা জায়গায় আর্টিকেল দি বসে, তাছাড়া যতগুলো রোগ আছে সেখানে কোনো আর্টিকেল বসে না। মনে রাখা যাবে না। 4 নম্বর, 4 নম্বর কি তোমরা সকলেই বুঝছো? যদি বোঝো ওয়াই লিখবা, না বুঝলে এন লিখবা। শান্ত, হাবিবা, ফিদা, শান্ত, আরিক, তায়েব, অর্পা, সাফরিয়া, বর্ণ। দেখছো আর্টিকেল কত সহজ।
এই তো তোমরা সকলে বুঝছো, রৌনক, বিজ্ঞ, সাফিন, তাওহিদ, ইয়াসিন, তানজিলা, উদয়, শাহেদ, নওশিন। ভেরি গুড। তোমরা 808 জন ক্লাস করছো, এরপরে যে কুইজ আছে দেখবো কে কত আনসার করতে পারো। আচ্ছা, রাজিন, রামিসা, সাবকাত, চিন্ময়, মাইমুনা, সাফিন, শাহেদ, আলভি, ওভি, সাকিম, জুহা, প্রার্থনা, আচল, তাহা, আফরিন, সামিন, মাহির, কাউসার, নেহাল, তানিশা, জুয়া। তোমরা সকলেই বুঝছো। দেখো তারপরে আসি আমরা। আল্লাহ অর গড এর নামের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে শুধু আল্লাহ, দেখো আল্লাহর পূর্বে কিছু নাই। তাহলে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস আর্থ, তাহলে এর পূর্বে কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না। এটা ভালো করে খেয়াল করো, আল্লাহ অর গড এর নামের পূর্বে আর্টিকেল বসে না। 6 নম্বর, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাক পরিচ্ছদ ইত্যাদির পূর্বে দি বসে না। তাহলে তোমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাক পরিচ্ছদ তার পূর্বে দি বসে না। রেইজ ইউর লেফট হ্যান্ড, এটা কি তোমার হাত না? তাহলে তোমার হাত, তাহলে তোমার একটা অঙ্গ প্রত্যঙ্গ না, তাহলে সেখানে কি বসবে না, আর্টিকেল বসবে না। হি টুক অফ হিজ শার্ট, তাহলে শরীরের পোশাক পরিচ্ছদ মানে পোশাক পরিচ্ছদ, বিভিন্ন পোশাকের কথা বলছে, পোশাকের পূর্বেও কি বসবে না, আর্টিকেল বসবে না। তাহলে এটা মুখস্থ রাখলে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পোশাক পরিচ্ছদ এদের পূর্বে কি বসে না, বি বসে না। তারপরে দেখো আর 3টা আছে মাত্র, এটা বি সিরিয়াস, ভালো করে দেখো। খেলার নামের পূর্বে দি বসে না। হি প্লেজ ফুটবল, হি প্লেজ ক্রিকেট, হি প্লেজ ব্যাডমিন্টন। তার মানে আজকে এটা এই কোশ্চেনটা প্রায় আসে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। তাহলে যতগুলো তুমি খেলার নাম পাবা, খেলার নামের পূর্বে কি বসে না, দি বসে না। 8 নম্বরটা দেখো, পসেসিভ কেজের পরে কোন নাউন থাকলে তার পূর্বে দি বসে না। পসেসিভ কেজ কোনটা, মাই। আই থেকে কি আছে, মাই। আরো পসেসিভ কেজ আমি তোমাকে লিখে দিচ্ছি, আওয়ার, হিজ, দেয়ার, তারপরে কি মায়াই। এই ওয়ার্ডগুলো যদি থাকে এগুলোর পরে আর কখনো কি হয় না, আর্টিকেল ইউজ করা হয় না। তিনা, হ্যাঁ ভেরি গুড, উত্তর ঠিক আছে। তিনহা তুমি যেটা লিখছো ওটা উত্তর রাইট, ঠিক আছে। তাহলে আওয়ার, হিজ, দেয়ার, মাই এইগুলোর পরে যদি কোনো কিছু আসে এখানে কোনো আর্টিকেল বসবে না, মনে থাকবে। তারপরে দেখো, সম্বোধন পদরূপে ব্যবহৃত কমন নাউনের পূর্বে দি বসে না। সম্বোধন বলতে বোঝায় তুমি কাউকে ডাকো, বলো না এই ছেলে এদিকে আসো, অথবা কারো নাম ধরে ডাকো, তাহলে যদি কাউকে ডাকো তার পূর্বে কি বসবে না, আর্টিকেল বসবে না। রামিসা, হ্যাঁ ড্যাশ ইউজ করতে হয়, কোলন ইউজ করতে পারো ম্যাচিং এর সময়। তারপর দেখো, তাহলে এই যে বয়েজ তুমি একজনকে ডাকছো, আর তুমি বুঝবা কিভাবে সম্বোধন পদ রূপে ব্যবহৃত। সম্বোধন যখন করবা একটা বাক্যের প্রথমে তারপরে কি থাকবে, কমা থাকবে, এর পূর্বে তুমি কোনো আর্টিকেল ইউজ করতে পারবে না। যেমন রহিম, কমা, রহিম এদিকে আসো, রহিম কাম হেয়ার। রহিম কি একজন মানুষের নাম না, এর আগে আর্টিকেল বসাতে পারবা, পারবা না। তাহলে এই ছিল আমাদের যে আর্টিকেল গুলো বসে না। সো গাইজ, নাও প্রিপারেশন নাও, আমরা এখন কি করব, কুইজটা লঞ্চ করব। সো বি প্রিপেয়ার্ড। দেব্য, আনসার মেসেজ একবার লেখো। আয়শা, ক্লাস করো ঠান্ডা মাথায়। এইচডাব্লিউ সাবমিট করবা কোথায়, তোমাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে সাবমিট করবা, আমি নিজেই দেখে দিব, কমেন্ট বক্সে লিখে দিব কেমন হয়েছে। ওকে, সো দেখো আমাদের ফার্স্ট কুইজ, তো ভালো করে দেখো। বলছে আমরা একটু পরে লঞ্চ করবো, আগে দেখো। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট আর্টিকেলস উইথ প্রপার নাউন। আজকে শেখাইছি প্রপার নাউনের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না, আমি বলেও দিলাম। প্রপার নাউনের পূর্বে কি বসে না, আর্টিকেল বসে না। দেখো ইন্টারেস্টিং কোয়েশ্চেন, পাশাপাশি প্রত্যেকটা উত্তর কাছাকাছি, তো ঝটপট করে কোয়েশ্চেন আনসার করলে কিন্তু ভুলে যাবে। সো আগে পড়ে নাও, আমরা 3 সেকেন্ড পরে এটা পোল করব, লঞ্চ করব। আরাফাত, তুমি এই গ্রুপটা কারোর কাছ থেকে খুঁজে নাও, তুমি গ্রুপে অ্যাড হয়ে যাও, যে আনসার গুলো ওখানে লিখবা। আহাদ, তোমার নাম নিয়েছি, তুমি আনসার করো, আমরা চাই তুমি লিডার বোর্ডে আসো। তো আমরা এটা লঞ্চ করি, তোমরা ঝটপট উত্তর দিয়ে দাও। নওশিন হক, উত্তর লেখো এখানে। আজকে যা যা শেখাইছে এই কুইজ গুলো যদি তুমি একটু ভালো করে পারো না, তার মানে তুমি বস আর্টিকেলের। তো এটা আমরা লঞ্চ করি, তোমরা উত্তর করো। কাজ করে না তো এখানে, কাজ করে না এখানে।
আমি এখান থেকে করবো ফুল কুইজ? আচ্ছা, দেখো আমরা কুইজ 6 লঞ্চ করছি, তোমরা আনসার দাও। এবার লঞ্চ হয়েছে, দেখো। ইজি ছিল, এখন তো ইজি ছিল। তো তোমাদেরকে কি শিখেছে, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তো এটা কি প্রপার নাউন, এর পূর্বে আর্টিকেল বসাইছে, ভুল, পরেরটা দেখার দরকার নেই। এই যে প্রপার নাউন এর পূর্বে আর্টিকেল বসে, ভুল। তাহলে আমি দেখলাম দুইটা রাইট হইতে পারে, বি হইতে পারে, ডি হইতে পারে। তো আমি দেখলাম বাংলাদেশের একটা দেশের নাম, বাংলাদেশের একটা দেশের নাম, তো বাংলাদেশের প্রপার নাউন এর পূর্বে আর্টিকেল বসবে, বসবে না। তাহলে আনসারটা হচ্ছে বি নাম্বার। বুঝছো? ঢাকার পূর্বে দি হবে না, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল হবে না, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল হবে না। তার মানে আনসার আমার হাতে কি ছিল, বিআরডি। তো বিআরডি যখন পড়লাম, এখানেও ঢাকা আছে, এখানে ঢাকা আছে, দুইটাই রাইট। কিন্তু এখানেও বাংলাদেশ আছে, এখানেও বাংলাদেশ আছে, কিন্তু এই বাংলাদেশের পূর্বে কি আছে, দি আছে। সেখানে আনসারটা হচ্ছে বি। ঢাকার পূর্বে আর্টিকেল নেই, বাংলাদেশের পূর্বে আর্টিকেল নেই, আনসার হচ্ছে বি। অনেক মজা। অর্পা, ভেরি গুড, পারছো। এরপরে আরো মজার মজার কুইজ আছে, দেখো লিডার বোর্ড দেখি। লিডার বোর্ডটা পাবলিশ করলাম, দেখো প্রথমে কি আছে, অর্ণব, তারপরে কি মিসবা, উজায়ের, দীপ, রূপকথা, তারপর সাদ, তারপর ফাতিন, লাবিব, রুশাফি, আদনান। ভাষা কুইজ অনেক ইজি ছিল, ভেরি গুড। ইনান 62, জাইবুল, সোয়াইব আহমেদ, অনেক ইজি তাই না? তাহলে এরপরেরটা দেখো, কুইজ নাম্বার 7-এ আসো তোমরা। কুইজ নাম্বার 7টা বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ইউজ অফ দ্য আর্টিকেল উইথ আনকাউন্টেবল নাউন। এই 4টা অপশনের মধ্যে কোনটা রাইট, এটা উত্তর করো। এটা হচ্ছে আমাদের 7 নম্বর কুইজ, এটা আমরা লঞ্চ করছি, উত্তর করো। আহা, তোমার নাম নিয়েছি, তুমি অনেক ভালো করেছো। দেখছো, পড়ালেখা এত কঠিন কিছু না, তুমি ঠান্ডা মাথায় যাবা, ঠান্ডা মাথায় পড়ালেখা করবা। মানে যেগুলো তোমাকে শেখাইছি এইটা তো তোমরা পেয়ে যাবা ক্লাস লেকচার নোটটা, এই লেকচার নোটটা খাতায় সুন্দর করে লিখবা। তার মানে এইগুলো যদি তুমি ভালো করে জানো, যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তাহলে তো শিখেই যাচ্ছ। এইগুলোই বেসিক্যালি জিনিসপত্র আর্টিকেলের। তো এটা আমরা এন্ড করি, এন্ড করার পর দেখি। তো এটা দেখো, তোমাদের কাছে শেখাইছিলাম ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, নিউজ একটা আনকাউন্টেবল নাউন, অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল আর্টিকেল বসবে, বসবে না। ইনফরমেশন এর পূর্বে আর্টিকেল বসবে, বসবে না। নিউজ এর পূর্বে আর্টিকেল বসবে, বসবে না। তাহলে আনসারটা হচ্ছে বি নাম্বার। দেখো কত সহজ, তোমরা সকলেই পারছো। ফার্স্ট ওয়ান, ইয়াসিন, আদ্রিক, নাফিজ, মিমি, পারসা, আবাসা, আরিশা, ইসরাত জান, জুয়ানা, নুসাইবা, জেরিন, সুবাইয়া। ভেরি গুড। একটা মজার বিষয় হচ্ছে 4 থেকে 10 পর্যন্ত অনেকেই দেখো একই রকম আনসার করে ফেলছো খুব তাড়াতাড়ি। তো এর পরেরটা আসি আমরা, পরের দেখো 8 নম্বরটা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট রিগার্ডিং আর্টিকেলস উইথ প্রপার নাউন। এইটা ভালো আনসার করো, এটা কিন্তু টাফ কোশ্চেন অনেক। কুইজ নাম্বার 8, কুইজ নাম্বার 8 আমি লঞ্চ করছি, আনসার করো। অনেক মজার মজার কোশ্চেন আছে আজকে। মালিয়া, অনেক কোশ্চেন ইজ ভেরি গুড। এইগুলোই পরীক্ষায় আসবে, ক্লাস স্ট্যান্ডার্ড মেনটেন করে। অনেক আহামরি কঠিন কিছু না, এইগুলোই পরীক্ষায় ভুল করবা। এখন যদি এইগুলোই তুমি যদি জানো, তাহলে কি হবে, এইগুলো তুমি পারবা। এখন মানে ইজি, ইজি ছিল তাই তো। এরপর এটা কঠিন আছে, সো বি সিরিয়াস। 9 নম্বরটা অনেক কঠিন আছে। তো এইটা আমরা একটু আগে শিখলাম, এটা কি শিখছি, আমরা শিখছি লন্ডন একটা দেশের রাজধানীর নাম, তার মানে কি এটা প্রপার নাউন। তার মানে এখানে আর্টিকেল দি হবে না, লন্ডন এর পূর্বে দি হবে না। তাহলে পাইলাম কি, বি নাম্বার আর ডি নাম্বার। তো এই যে সিটি, সিটির পূর্বে কি বসাই, এই যে ইংল্যান্ড, ইংল্যান্ডের পূর্বে কি বসাইছে, দি বসাইছে, তার মানে এটাই ভুল। তাহলে আনসারটা আছে বি নাম্বার। এটা সহজ ছিল। এবং সহজ কখন মনে হয়, সহজ তখনই মনে হয় যখন তোমরা পারবা। তাহলে যদি কঠিন মনে হতো, তাহলে আমার পড়াটাও কি ব্যর্থ হতো। তার মানে তোমরা পারছো, এর মানেই হচ্ছে তোমরা এগুলো শিখছো, আর এর মানে কি তোমরা জানো। তাহলে তোমাদের কি প্রশংসা করা উচিত না? তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমরা পারছো। তো আমরা যদি দেখি, তোমাদের প্রথমে কি আছে,
ঐক্য, তারপর নাফিস, ফায়াজ, আহাদ, রাদিয়ান, শশী, আরিশা, ওয়ানিয়া, বর্ষান, সাহারা। আর ফার্স্টেস্ট ফিঙ্গারে প্রথমে একজন ভুল করছে, কোনো সমস্যা নাই, অনেক ফার্স্ট ফার্স্ট আনসার করছো। সো আমরা 9 নম্বরের জন্য রেডি হই। কুইজ নাম্বার 9। দেখো এইটা ভালো করে উত্তর করো, 9 নম্বরটা। 9 এর পরে 10 আছে, 10 নম্বরটা আরো কঠিন। 9টা সকলেই পারবা। দেখো কুইজ নাম্বার 9 আমরা লঞ্চ করছি। এটাও ইজি, এইগুলোই তো পরীক্ষায় আসবে। এই যে মাথার ভিতর টেন্ডেন্সি সেট হয়ে গেছে ইজি, তার মানে বুঝে রাখো তোমার পরীক্ষা আর্টিকেলে 5-এ 5 পাবা। কারণ এই যে তুমি শিখে গেছো, আর যদি মনে হয় কঠিন, তাহলে তোমার পড়ালেখার ধৈর্য ছিল না। এটা খুব ইজি, ভেরি গুড। এই তো ইজি মানে তুমি শিখছো। যখনই দেখবা কোনো কিছু ইজি, তার মানে তুমি পড়ালেখা শিখছো এবং পারবা। আর ইজি থাকলে লিডার বোর্ডে থাকতে হবে। ভেরি গুড। তো দেখো এটা আমরা যদি শিখি, আমরা কি শিখছি? ইংলিশ একটা ভাষার নাম, আর্টিকেল দিয়ে বসবে না, দেখছো? তারপর দেখো দ্য ইংলিশ, এখানে কি এটা হবে? ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইখানে ভালো করে হুইচ সেন্টেন্স কারেক্টলি উইথ ল্যাঙ্গুয়েজ, যদি কোনো ল্যাঙ্গুয়েজ থাকে তার পূর্বে আনসারটা কি হইতে পারে? দ্য ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড। তোমাদের অনেকে কারেক্ট আনসার করছো, তা আমরা একটু যদি লিডার বোর্ড দেখি, লিডার বোর্ডে কি আছে পাবলিশ করি। লিডার বোর্ডে প্রথমে সাফিন, তারপর মিফতাহুল, চিন্ময়, তাকিয়া তাসনিম, সিয়াম, মিনাজ, নাজিফা, ফিয়াদ, জয়, অর্ক, দীপ্তপাল। ভেরি গুড। তো পরবর্তী নেক্সট কুইজে আমরা যাই, কুইজ 10। এটা তাড়াতাড়ি আনসার করবা। এইটা কত তাড়াতাড়ি আনসার করতে পারো দেখা যাক। কুইজ 10। রাফি, কেন তোমাকে ইনস্টাগ্রামে লিডার বোর্ড নিব না বলো? আনসার এইটা ভালো করে কত তাড়াতাড়ি আনসার করতে পারো? লাস্টের কোশ্চেনটা আমরা অনেক ইয়ে করবো। তো দেখো সাধারণত আমরা এই কোশ্চেনটা আছে গত ক্লাসের, এই কোশ্চেনটা দ্বারা বোঝাচ্ছে সাধারণত কোনো যদি বিখ্যাত স্থান, বিখ্যাত অট্টালিকা হয়, তার পূর্বে আর্টিকেল দি বসে। তাহলে আইফেল টাওয়ার কে একটা বিখ্যাত স্থাপনা না? তাহলে আইফেল টাওয়ারের পূর্বে কি বসবে? দি। তাহলে বি নাম্বার ভুল, ডি নাম্বার ভুল। দেখো এখানেও আইফেল টাওয়ার আছে, এখানেও আইফেল টাওয়ার আছে, তার মানে দুইটা উত্তর আমি বলতে পারি রাইট আছে। কিন্তু দেখো প্যারিস কে একটা প্রপার নাউন না? এটাও একটা প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের পূর্বে কি আর্টিকেল বসে? বসে না। তাহলে সি নাম্বার ভুল, উত্তরটা হচ্ছে এ নাম্বার। তাহলে আমরা একটু লিডার বোর্ড দেখে আসি। লিডার বোর্ডের প্রথমে কি আছে? লিডার বোর্ডে প্রথমে আছে কে? নাইয়ান, তারপর আরিক, লামিয়া, ইসমান, ফায়াজ, ফাহিম, শামিন, অদ্রিতা, রাফিন, শিমুল। ভেরি গুড। এটা বুঝবা, এটা হচ্ছে যদি কখনো বিখ্যাত স্থান অথবা অট্টালিকা বোঝাই, তার পূর্বে কি বসবে? দি বসবে। যেমন এভারেস্টের পূর্বে দি বসবে, তারপরে কি বসবে? আরো অনেক বিখ্যাত স্থান আছে, সংসদ ভবন সহ যে কোনো কিছু। তো আইফেল টাওয়ারের পূর্বে কি বসবে? দি বসবে। এখানেও দি, এরকম আইফেল টাওয়ার এর পূর্বে দি বসবে। তার মানে বি আর ডি আগেই ভুল, কারণ আইফেল টাওয়ার ভিতরে কোনো আর্টিকেল নাই। এখন দেখছি এ আর এই যে সি নাম্বার, এই দুইটাই কি প্যারিস আছে। তো প্যারিসটা কি প্রপার নাউন? এখানেও প্যারিসটা কি প্রপার নাউন? প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে? দি বসে না। সেখানে আনসারটা হচ্ছে এ নাম্বার। আশা করি বুঝতে পারছো। তো আমাদের নেক্সট কুইজ আছে, দেখো কুইজটা 11 নম্বরটা ভালো করে দেখো। এটা গত ক্লাসেও দিয়েছিলাম, এটা তোমাদের অনেক অপরচুনিটি দিয়ে দিলাম যে লিডার বোর্ডে আসার জন্য।
দেখো এই কুইজে কারা কারা এইচডব্লিউ সাবমিট করবে তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে। দেখা যাক আমাদের এখানে আনসারটা তো তোমরা সকলেই জানো, হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে, তাহলে এখানে ক্রস হবে লাইক দ্য ইংলিশ, এখানে কি হবে দি হবে। তাহলে প্রথমে একটা ক্রস আর পরেরটা দি, কোথায় আছে দেখো এখানে নান আছে, এখানে দি আছে, আনসার আছে ডি নম্বর। তো আমরা একটু লিডার বোর্ড দেখে আসি। লিডার বোর্ডে প্রথমেই আছে হচ্ছে মামুন, তারপরে কি রূপকথা, তারপরে মিসবাত, তারপর আরশাদ, তারপরে শাহিদ আয়ান, তারপর উদয়, তারপর সাদাত, তারপর নাফিজ, তারপর মিশা, তারপর প্রান্ত। তো দেখো কুইজ 9 অনেকে কোশ্চেন করছো, আমরা কুইজ 9 যাই একটু। কুইজ 9 যে উত্তরটা আছে, এখানে উত্তরটা কি হবে, বি নম্বর, ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড। বলছে হোয়াট হুইচ সেন্টেন্স ইউজেস দি কারেক্টলি উইথ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হিসেবে কি ইউজ করা যায়, ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়াইড, এটা। তাহলে এখানে আনসারটা হচ্ছে বি নম্বর। এখানে তোমরা বি সি দুইটাই কারেক্ট করতে পারো, যারা সিউ লিখছো দুইটাই রাইট, কারণ আমরা তোমাদেরকে শেখাইছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের পূর্বেও কি বসানো যায়, দি বসানো যায়। এখানে আনসার হচ্ছে দুইটাই রাইট, বোথ বি প্লাস সি, দুইটাই রাইট। এটা হচ্ছে বোথ বি প্লাস সি, দুইটাই রাইট। আমরা শিখেছি কি সাধারণত ভাষার পূর্বে কি বসে না, দি বসে না, তাহলে এ ভুল। এখন দেখো ইংলিশ, আবার এখানে কি আছে, ইংলিশ আছে, ইংলিশ স্পোকেন, এটা রাইট। তাহলে এর পূর্বে দি হবে না, বিতে ইংলিশ ঠিক আছে, সিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশের পর যদি ল্যাঙ্গুয়েজ থাকে সেখানে আর্টিকেল ইউজ করা যায়। দেখো এখানে আর্টিকেল ইউজ করেন, তার মানে এটা ভুল। তাহলে আনসার বলা যায় বি নাম্বার, সি নাম্বার দুইটা রাইট। এটা আমাদের মিসকনসেপশন ছিল, মানে কোশ্চেন সেট আপ করার জন্য, এর জন্য সরি। তাহলে বি আর সি এখানে দুইটাই রাইট, ভেরি গুড। বি আর সি যারা দাগিয়েছো তারা সকলেই রাইট, ওকে, তোমাদের সকলে কনগ্রাচুলেশন। এরপরে দেখো আমাদের পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসতে পারে, এই ধরনের গ্যাপ আসতে পারে। তো আমরা যদি টোটাল একটা সামেশন টানি, দেখো আমরা কি শিখেছি, এডুকেটেড ম্যান, এখানে কি আছে, ই আছে, সেখানে এখানে আনসার কি হতে পারে, অ্যান এডুকেটেড ম্যান। অ্যাসেট আছে, ইজ অ্যান অ্যাসেট ফর আনডেভেলপড কান্ট্রি, হি ক্যান টিচ, বলতো এখানে কি হবে, দা হবে, দা ইগনোরেন্ট। এই যে ইম্পর্টেন্ট আছে, বলতো কি হবে, অ্যান ইম্পর্টেন্ট ড্যাশ ম্যাটার ড্যাশ এডুকেশন পেভস দ্য ওয়ে ফর এনলাইটমেন্ট। এইভাবে তোমার সলভ করতে হবে। আমরা যা যা শিখেছি, অ্যাসেট মানে কি, অ্যাসেট মানে সম্পদ। রাফি কনগ্রাচুলেশন, ও 85 আছে, সবাই রাফির জন্য কনগ্রাচুলেশন জানাও। দীপ কনগ্রাচুলেশন 2025। মালিহা কনগ্রাচুলেশন। ছুটি কখন হবে, এখন ছুটি দিলে খুশি, বলো এখন ছুটি দিলে, যদি খুশি হও ছুটি দিয়ে দেবো, যদি ছুটি লাগে ওয়াই লেখো। সকলেই খুশি হয়ে গেছে। আচ্ছা, আমাদের ক্লাস শেষ পর্যায়ে। তো আর্টিকেল উত্তরগুলো যেখানে দেওয়া আছে। তো আজকে তোমাদের ক্লাস শেষ হলো। সকলকে শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, অনেক ভালো করে পড়ালেখা করো, অনেক জীবনে অনেক বড় হও। গুড নাইট এভরিওয়ান।